আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা, কেমন আছো সবাই? তাহলে আর দেরি না করি আমরা আমাদের ক্লাস শুরু করি। ঠিক আছে, তাহলে প্রথমে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা শব্দ দেখে বা একটা বাক্য থেকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। আমরা প্রথমে হচ্ছে শব্দটা দেখব, তারপরে বাক্যটা দেখব, তারপর হচ্ছে বিশেষণের অতিশয় নিয়ে আলোচনা করব। তিনটা বিষয় আজকে আমাদের আলোচনার টপিক। প্রথমে হচ্ছে শব্দ দেখে বিশেষ্য বিশেষণ নির্ণয়, এইটা। তারপর হচ্ছে বাক্য থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয়, এইটা। আর তারপর হচ্ছে আমরা আলোচনা করব বিশেষণ অতিশয়ন। এই তিনটা বিষয় আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়। অলরেডি রহমান সাইদ বসে সবাই কানে হেডফোন লাগাও। না না, আজকের ক্লাসে হেডফোন লাগবে না। সব ক্লাস কি হেডফোন লাগে? ধুর, এগুলা কি বলেন? আমি একজন ইমান ও আমলের সাথে ক্লাস করি। আমরা সবাই হচ্ছে ইমান ও আমলের সাথে ক্লাস করবো। ঠিক আছে, আজকের ক্লাসে আজকে এখনকার ক্লাসে কিছু হবে না। ঠিক আছে, ওকে ফাইন। আসেন তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আসো তাহলে শব্দ দেখে বিশেষ্য ও বিশেষণ পদ নির্ণয়। শব্দ দেখে বিশেষ্য ও বিশেষণ পদ নির্ণয়। একটা শব্দ দেখে কিভাবে বুঝবা যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? তার আগে বলি, এইটা বাংলাদেশের বিভিন্ন বইগুলোতে কিভাবে লেখা থাকে এবং শিক্ষকরা সাধারণত কিভাবে পড়ান। আগে আমি এটা দেখাবো। দেখো, সাধারণত শিক্ষকরা কিভাবে পড়ান দেখেন। সাধারণত শব্দের শেষে ইক, ইন, ইত, হিন, ইয়, ইষ্ট, মান, কি কি দিলাম? ইক, ইন, ইত, হিন, ইয়, ইষ্ট, মান, এগুলো যদি থাকে এবং বান, বতি, মান, মতি, শিল, শিল মানে শালি, শিল, তর, তম ইত্যাদি যদি যুক্ত থাকে তাহলে তবে বিশেষণ পদ হয়। যেমন যেমন দেখেন, ইক প্রত্যয় যুগল, যেমন দৈহিক, বার্ষিক, দৈনিক, শারীরিক, চারিত্রিক, মানসিক ইত্যাদি। আবার দেখেন ইত প্রত্যয় যুক্ত, যেমন প্রবাহিত, কল্লোলিত, নন্দিত, এগুলো হচ্ছে ইত প্রত্যয় যুগে। আবার মান দিয়ে কি থাকতে পারে, যেমন মনে করেন চলমান, ভ্রাম্যমান, বুদ্ধিমান। ঠিক আছে, শালী দিয়ে কি থাকতে পারে, শক্তিশালী, বিত্তশালী। ঠিক আছে, ফাইমের শালী না, ফাইমের শালী হবে না, ওটা আলাদা, ওটা নাউন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে শিল, শিল দিয়ে কি থাকতে পারে, উন্নয়নশীল, প্রগতিশীল। ধর দিয়ে কি থাকতে পারে, শক্তিধর, গুণধর। ইন্দিয়া রঙিন, সর্বাঙ্গীন। হিন্দিয়া গুণহীন, জ্ঞানহীন, চরিত্রহীন। বান দিয়া তারপর হচ্ছে গুণবান, জ্ঞানবান, চরিত্রবান। তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্কুল কলেজ কোচিং গুলোতে শেখানোর ট্রিক্স, মানে নর্মাল পয়েন্ট অফ ভিউ, যেই পয়েন্ট অফ ভিউতে বা যেভাবে স্কুল কলেজ কোচিং এ আমাদেরকে বিশেষ্য বিশেষণ শেখানো হয়। এই যে এগুলো যুক্ত থাকলে বিশেষণ হয়, এটা হচ্ছে আমাদেরকে শেখানো হয়। এখন কথা হচ্ছে ভাই, তুমি অ্যাজ এ স্টুডেন্ট একটু ভাবো তো, এতগুলা বিশেষণের টেকনিক, এর বাইরেও আরো অনেক আছে, এগুলো তুমি মনে রাখতে পারবা? সম্ভব? সম্ভব? বলো সম্ভব? সম্ভব না। তাহলে এখন আমরা কি করব? আসো, এখন এটা তো আছে, আরো একটা টেকনিক আছে, এটা তো আছে, এটার পরে আরো একটা টেকনিক আছে। আরেকটা টেকনিক কি? সাধারণত মানে এটা তো বিশেষণের, আর এখন দেখো বিশেষ্য। বিশেষ্য যে টেকনিকটা আমাদেরকে স্কুল কলেজে পড়ানো হয় সেটা কি? সাধারণত শব্দের শেষে তয় ব বা ত, মানে তয় ব, তয়কার্তা, তারপর হচ্ছে জ, জফলা, রেফ ইত্যাদি থাকলে তা বিশেষ্য পদ হয়। যেমন তয় ব থাকলে কি কি হতে পারে, যেমন এখানে দেখো, এখানে কিন্তু আমরা ব্যাপারটা খেয়াল করো। এখানে কিন্তু আমরা মানে অনেকগুলো উদাহরণ দিয়েছি। যেমন প্রথমে দিয়েছি হচ্ছে এটা তয়ব। তয়ব থাকলে কি উদাহরণ হতে পারে, যেমন আমিত্ব, দায়িত্ব, একাকিত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, মনুষ্যত্ব, স্থায়িত্ব, কৃতিত্ব, এগুলো সব কি নাউন। আবার দেখো তা থাকলে কি হতে পারে, তা থাকলে হতে পারে উপকারিতা, প্রতিযোগিতা, বিলাসিতা, সহযোগিতা, পারদর্শিতা, এগুলো সব নাউন। তারপর আসো জ থাকলে কার্য, সৌন্দর্য, প্রাচুর্য, মাধুর্য, চাতুর্য, ঔদার্য, গাম্ভীর্য, ঐশ্বর্য, শৌর্য, সব নাউন। এরপর দেখো, এরপর হচ্ছে সৌজন্য, ঔদ্ধত্য, দৌরাত্ম্য, সামর্থ্য, তারপর হচ্ছে অরণ্য, স্বাস্থ্য, আতিশয্য, দারিদ্র, সব নাউন। কি আছে? জফলা আছে। এরপরে রেফ আছে, রেফ, এর মধ্যে কিন্তু শুধু রেফ আছে। রেফ কি? যেমন শর্ত, কর্ম, ধর্ম, অর্থ, স্পর্শ, দৈর্ঘ্য, ঊর্ধ্ব, তর্ক, রেফ আছে। তার মানে আমি দেখছি, ইউটিউবেও দেখছি অনেক টিচাররা এভাবে পড়াচ্ছে, এবং বাংলাদেশের অনেক রাইটারের বইতেও আমি এভাবে লেখা দেখছি যে শব্দের শেষে ত, তয়ব, তয়কার্তা, জ, জফলা, রেফ এগুলো থাকলেই বিশেষ্য, কোনো কথা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ভাই অনেক ব্যতিক্রম আছে, অনেক। এই কারণে এটা আসলে এইভাবে পড়া উচিত না। যেমন ব্যতিক্রম কি কি আছে আমি আপনাকে জাস্ট একটা স্যাম্পল উদাহরণ দিয়ে বুঝাই। যেমন দেখেন, এই যে জফলার ব্যতিক্রম দেখেন, একটু আগে যে বললাম যে জফলা থাকলে নাউন হয়, এটা অনেক টিচাররা পড়ায়। তো এখন দেখেন ব্যতিক্রম কি কি আছে, দেখেন সান্ধ্য, জফলা আছে কিন্তু নাউন না, এটা অ্যাডজেক্টিভ।
যেমন দেখেন দাহ্য, দাহ্য পদার্থ, এটা জফলা আছে কিন্তু নাউন না, এটা অ্যাডজেক্টিভ। দেন দেখেন লভ্য, পার্বত্য, হৃদ্য, নাব্য, পাশ্চাত্য, প্রামাণ্য, গব্য, ন্যায্য, পঠিতব্য, তালব্য, সব অ্যাডজেক্টিভ। এগুলো সব অ্যাডজেক্টিভ। তাইলে জফলা আছে, জফলা থাকার পরও নাউন না হয়ে অ্যাডজেক্টিভ হচ্ছে, এই কারণে আমরা এই সিস্টেমটা অ্যাকচুয়ালি পড়বো না। আমি কি বুঝতে পারছি? আবার দেখেন যে রেফ থাকলে মানে নাউন হয় বলছে না, দেখেন রেফ থাকলে অ্যাডজেক্টিভ হয়, এরকম কত উদাহরণ দেখেন। মূর্খ রেফ আছে, তাতে কি অ্যাডজেক্টিভ। ধূর্ত রেফ আছে, তাতে কি অ্যাডজেক্টিভ। দীর্ঘ, সমর্থ, শোকার্ত, ক্ষুধার্ত, সব অ্যাডজেক্টিভ। তাহলে রেফ থাকলে নাউন হয়, ব্যাপারটা কি রাইট? বা জফলা থাকলে নাউন হয়, ব্যাপারটা কি রাইট? ব্যাপারটা রাইট না। আমার পয়েন্টটা কি ক্লিয়ার? সো এই কারণে আমরা অ্যাকচুয়ালি এভাবে শিখবো না। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? আমরা অ্যাকচুয়ালি এভাবে শিখবো না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আমরা কিভাবে শিখবো? এইবার আসেন আমরা কিভাবে শিখবো। এইবার আসেন স্পেশাল টেকনিকে, শাওন ভাইয়ের টেকনিকে, বসের টেকনিক। ওকে আসেন, স্পেশাল টেকনিকটা কি? স্পেশাল টেকনিকটা হচ্ছে ইংরেজিতে আপনারা চিন্তা করেন আপনারা কিভাবে মানে এস বাই এস কোথায় বসান, একটু চিন্তা করেন তো। নাউনের পাশে বসান না আপনারা ইংরেজিতে, এস বাই এসটা কোথায় বসান? নাউনের পাশে। তো নাউনের পাশে আপনি এস বাই এস বসাচ্ছেন, এটা কারেক্ট। কিন্তু অ্যাডজেক্টিভের পাশে আপনি কি কখনো এস বাই এস বসান? বসান না। অ্যাডজেক্টিভের পাশে আপনি কখনো এস বাই এস বসান না, কারণ অ্যাডজেক্টিভের পাশে যদি আপনি এস বাই এস বসান ওটা নাউন হয়ে যায়। যেমন আপনি কি কখনো বলেন ওয়েলস? না। আপনি হ্যাঁ গুড এটার পাশে এস বাই এস বসাতে পারেন, কিন্তু গুডের পাশে এস বসালে সেটা নাউন যায়, গুডস পণ্য, তাই না? বাট নর্মালি কখনো মানে অ্যাডজেক্টিভের পাশে কি এস বাই এস বসান? বসান না। আপনি কোথায় বসান? নাউনের পাশে বসান। তো এই এস বাই এসটা হচ্ছে বাংলার বিভক্তি, তার মানে বিশেষ্যের সাথে বিভক্তি যুক্ত হবে এবং সেটা কারেক্ট, আর বিশেষণের সাথে বিভক্তি যুক্ত হবে না, এটা ইনকারেক্ট। অর্থাৎ সহজ কথায় যদি বলি, ধরেন কোন একটা শব্দ, এটার ধরেন কোন একটা শব্দ এটা অ্যাডজেক্টিভ, ধরেন কোন একটা শব্দের অ্যাডজেক্টিভ, কিন্তু ওইটার সাথে বিভক্তি যুক্ত আছে, তখন ধরে নিতে হবে এটা আর এখন অ্যাডজেক্টিভ নাই, এটা নাউন হয়ে গেছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা নাউন হয়ে গেছে। যদি দেখেন যে অ্যাডজেক্টিভ শব্দটা অ্যাডজেক্টিভের সাথে বিভক্তি যুক্ত আছে, তাহলে ধরে নিতে হবে এখন আর এটা অ্যাডজেক্টিভ নাই, এটা নাউন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? চলেন আমরা অসংখ্য উদাহরণ দেখবো, এটার চলেন আমরা অসংখ্য উদাহরণ দেখবো। আসেন, যেমন এটা হচ্ছে স্পেশাল টেকনিক 1, আর এখন দেখাবো স্পেশাল টেকনিক 2, মানে দুইটা টেকনিক। স্পেশাল টেকনিক 2, দুইটা টেকনিক কি দেখেন। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে এইটা জোস একটা বিষয়, জোস। এটা যে ধরতে পারবেন ও অনেক জিনিস ইজিলি ধরতে পারবেন, বাট এটা যে ধরতে পারবেন না ও অনেক কিছুই বুঝতে পারবেন না। সো না ধরতে পারলে আমাকে বললেন, আমি বারবার বুঝাবো, কোনো সমস্যা নাই। কিন্তু ধরতে পারেন কিনা সেটা হচ্ছে কথা। প্রশ্নে প্রদত্ত শব্দ এটা কখনো নাউন হয় মানে বিশেষ্য, প্রশ্নে প্রদত্ত শব্দ এটা কখনো অ্যাডজেক্টিভ হয়। এখন প্রশ্ন হচ্ছে কখন নাউন কখন অ্যাডজেক্টিভ? একটা তো সিস্টেম আছেই, যে কোনো একটা শব্দ থাকলো এই শব্দের সাথে আমরা যদি বিভক্তি যুক্ত করতে পারি তার মানে নাউন, বিভক্তি যুক্ত করতে না পারলে এটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একটা রুলস। আরেকটা রুলস হচ্ছে দেখেন, প্রশ্নে কেবল একটি শব্দ উল্লেখ করে তা যদি বিশেষ্য নাকি বিশেষণ জানতে চায়, তাহলে মনে মনে ওই শব্দের আগে বা পরে অন্য যে কোনো একটি শব্দ ধরে নেব, অর্থাৎ কল্পিত যে কোনো একটা শব্দ ধরে নেব। এখন কল্পিত শব্দটা যদি আগে হয় তাহলে এটা নাউন, কল্পিত শব্দটা যদি পরে হয় মানে প্রশ্নে প্রদত্ত শব্দের পরে হয়, মানে আগে বসানো না যায় পরে বসাইতে হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিম্পল হিসাব, সিম্পল হিসাব। তার মানে ট্রিক্স কয়টা? দুইটা। ট্রিক্স কয়টা? দুইটা ট্রিক্স কি? একটা হচ্ছে যে শব্দটা দেওয়া থাকবে, ধরেন আমার একটা প্রশ্ন দেওয়া আছে, সাপোজ ধরেন আমার একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মধ্যে একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটা দিয়ে বলা আছে যে এই শব্দটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ। আপনি দেখবেন এটার সাথে কি বিভক্তি যুক্ত করা যায় কি যায় না। যদি বিভক্তি যুক্ত করা যায় তাহলে নাউন, যদি বিভক্তি যুক্ত করা না যায় তাহলে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমার নাম্বার 1 রুলস, রুলস নাম্বার 1, রুলস 1, ঠিক আছে? আর নাম্বার 2 কি? R2 রুলস 2 কি? রুলস 2 হচ্ছে যদি দেখেন, রুলস 2 হচ্ছে যদি দেখেন প্রশ্নে প্রদত্ত একটা শব্দ, এটা হচ্ছে প্রশ্নে প্রদত্ত একটা শব্দ। এখন প্রশ্নে প্রদত্ত শব্দটা এটা কি নাউন অ্যাডজেক্টিভ বুঝবেন কেমনে? যদি দেখেন এটা হচ্ছে প্রশ্নের শব্দ, প্রশ্নের শব্দ, এটা নাউন হবে কখন? যদি এর আগে কল্পিত শব্দ বসানো যায়। ঠিক আছে, কল্পিত শব্দটা মানে মনে মনে একটা শব্দ ধরে নিতে হবে। তো কল্পিত শব্দটা যদি এর আগে বসানো যায়, এটা কল্পিত শব্দ, এটা যদি আগে বসে তাহলে প্রশ্নের শব্দটা হচ্ছে নাউন। আর যদি দেখি যে প্রশ্নের শব্দ যেটা দেওয়া আছে এই প্রশ্নের শব্দের পরে কল্পিত শব্দ বসতেছে, কল্পিত শব্দটা আগে বসানো যাচ্ছে না, তখন আমার কি হবে? তখন হচ্ছে প্রশ্নের শব্দটা যেটা আছে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার?
চলেন উদাহরণ দেখি, উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আসেন কয়েকটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আসেন, যেমন চলেন কয়েকটা উদাহরণ দেখি। আসেন, আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করব, প্রায় 20টা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। অনেকগুলো জবের কোশ্চেনও আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোশ্চেনও আছে, আমরা সব সলভ করবো। আসেন, এক নম্বর হচ্ছে নিচের কোনটি বিশেষ্য পদ, নিচের কোনটি বিশেষ্য পদ, বিশেষ্য জানতে চাইছে। তাহলে জাত, গৈরিক, উদ্ধত, গাম্ভীর্য। দেখি আপনারা বলেন কোনটা, দ্রুত বলেন দেখি, আপনাদের বলেন, আপনারা বলেন, আপনাদের কাছ থেকে উত্তরটা নিয়ে আগে বলেন। জাত, গৈরিক, গাম্ভীর্য, জাত, গৈরিক, গাম্ভীর্য, উদ্ধত, চারটার মধ্যে কোনটা বলেন? জয়নব বুষ্ট বলছে ভাইয়া বিভক্তি কোনগুলো একটু বলেন। হ্যাঁ, বিভক্তি চিনো না? আচ্ছা, না চিনলে সমস্যা নাই, কারকের ক্লাসে আমরা বিভক্তি জিনিসটা পড়বো। বিভক্তি হচ্ছে ওই যে কে, রে, রে, হতে, থেকেছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের, মানে র, এর, ঠিক আছে, দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি, এগুলো হচ্ছে বিভক্তি। আচ্ছা, একটু একটু আমাকে বলো এটার উত্তর কি হবে, বলো একটু, এটার উত্তর কি হবে? নিচের কোনটি বিশেষ্য? জাত, গৈরিক, উদ্ধত, গাম্ভীর্য। আচ্ছা ওকে, তোমরা পরে বলো, আমি আগে তোমাদেরকে এটা কিভাবে বের করবো সেটা আগে দেখাই। দেখো, এটার ব্যাপারটা হচ্ছে, আমার টেকনিক হচ্ছে দুইটা। একটা টেকনিক হচ্ছে বিশেষ্যর সাথে বিভক্তি যুক্ত করা গেলে এটা নাউন, না গেলে অ্যাডজেক্টিভ। আর আরেকটা হচ্ছে এই যে কল্পিত শব্দ, এবং কল্পিত শব্দটার মানে প্রশ্নপ্রদত্ত শব্দের পূর্বে যদি কল্পিত শব্দ বসে তাহলে প্রশ্নপ্রদত্ত শব্দটা হচ্ছে আমার নাউন, আর প্রশ্নপ্রদত্ত শব্দের পরে কল্পিত শব্দ বসলে প্রশ্নপ্রদত্ত শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আসো আমরা একটু দেখি। দেখো, জাত, জাত দিয়া কিন্তু দুইটাই হয়। দেখো, দুগ্ধ জাত এটাও হয়, তার মানে এখানে কিন্তু দুগ্ধ জাত, তার মানে চিন্তা করো, জাত শব্দটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ, এই যে প্রশ্নবোধক শব্দ, আর জাত শব্দটার আগে কল্পিত শব্দ বসছে, তার মানে এই যে কল্পিত শব্দ এটা আগে বসছে। তাহলে এই লজিকে দুগ্ধ জাত, এটা কিন্তু জাত কিন্তু আমার কি হচ্ছে, মানে জাত যেহেতু আমার কোথায় বসছে, এই কল্পিত শব্দের এই পরে বসছে, তাহলে সেই হিসেবে নাউন, ঠিক আছে। আবার জাত কষাই, এই জায়গায় কিন্তু জাত অ্যাডজেক্টিভ, কারণ জাত কষাই, এখানে জাতটা কি প্রশ্নবোধক শব্দ, এই যে এটা, আর কষাইটা কি কল্পিত শব্দ, এই যে এটা। তাহলে প্রশ্নবোধক শব্দটা এই জাত কষাইয়ের ক্ষেত্রে জাতটা কি অ্যাডজেক্টিভ। তার মানে ব্যাপারটা বুঝো। তোমরা কিন্তু শুধু উত্তর দিছো ডি, আমি দেখতেছি তোমরা উত্তর দিছো ডি, আবার অনেকে আবার এও দিছে। এবার আমি ক্লিয়ার করি। দেখো, জাত কষাই, এইটার মধ্যে জাতটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, কারণ এখানে কষাইটা হচ্ছে কল্পিত শব্দ, এই যে কল্পিত শব্দ, সো প্রশ্নবোধক শব্দটা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু দুগ্ধজাত, এই জায়গায় কিন্তু জাতটা হচ্ছে নাউন। কেন? কারণ দুগ্ধ শব্দটা কল্পিত শব্দ, এটা প্রশ্নবোধক শব্দের পূর্বে বসছে, এই জন্য প্রশ্নবোধক শব্দটা জাতটা নাউন। এইটুকু বুঝছো। এখন দেখো, এখন আমি কিন্তু জাত দিয়ে তার মানে দুইটাই পেলাম। এখন গৈরিক, এটা দিয়ে কি হয়, চলো আমরা একটু গৈরিক দিয়ে দেখি। গৈরিক দিয়ে দেখো, গৈরিক বসন, মানে গৈরিক দিয়ে হয় হচ্ছে, যেমন দেখো আমি যদি বলি গৈরিক বসন, গৈরিক দিয়ে হয় গৈরিক বসন, গৈরিক বসন, বসন মানে কাপড়, বসন মানে কাপড়। তাহলে গৈরিক মানে গেরুয়া কালারের বসন, মানে গেরুয়া কালারের কাপড়। তার মানে গৈরিক শব্দটার পরে আমি কল্পিত শব্দ আনছি, এই যে কল্পিত শব্দ পরে আনছি। তাহলে গৈরিক কি প্রশ্নবোধক শব্দ, তাহলে প্রশ্নবোধক শব্দটা কি অ্যাডজেক্টিভ, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ওকে, বুঝছো, এটা অ্যাডজেক্টিভ। উদ্ধত আচরণ, উদ্ধতর পরে কি বলছে, আচরণ বলছে, তার মানে উদ্ধত শব্দের পরে কল্পিত শব্দ আসছে, তার মানে এটাও অ্যাডজেক্টিভ। এবার দেখো, গাম্ভীর্য, এটা তো আমি এভাবে বলতে পারি, গাম্ভীর্যের ভাব, আমি বলতে পারি না, বলো আমি কি বলতে পারি না, গাম্ভীর্যের ভাব, বলো গাম্ভীর্যের ভাব। তাহলে এই যে গাম্ভীর্যের ভাব, এই যে বললাম গাম্ভীর্যের ভাব, তাহলে এটার সম্বন্ধে কি গাম্ভীর্যের সাথে বিভক্তি যুক্ত হয়েছে না? তাহলে যেহেতু গাম্ভীর্যের সাথে বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে এটা কি হবে, এটা নাউন। বিভক্তি যুক্ত হয়েছে মানে কি নাউন, বিভক্তি যুক্ত হয়েছে মানে কি নাউন। এখন তুমি বলতে পারো ভাইয়া বিভক্তি যুক্ত হয়েছে মানে নাউন, কিন্তু আমি তো এভাবে চিন্তা করতে পারি যে গাম্ভীর্য শব্দটার পরে ভাব আসছে, তার মানে কল্পিত শব্দ, তাহলে কল্পিত শব্দ আসছে, তার মানে গাম্ভীর্য শব্দের অ্যাডজেক্টিভ, মানে এটা তোমার মাথায় আসতে পারে। উত্তর হচ্ছে, যখন তুমি দেখবে এটার সাথে বিভক্তি যুক্ত হয়ে গেছে, তখন আর তুমি এই দ্বিতীয় টেকনিক চিন্তা করবা না। যখন তুমি দেখবে প্রথম টেকনিক অনুযায়ী বিভক্তি বসে গেছে, তখন তোমার ওটা বিশেষ্য হয়ে গেছে, তুমি তখন আর এরপরে কল্পিত শব্দ আসছে না আসে নাই এটা চিন্তা করবা না, ঠিক আছে। তাহলে এবার চিন্তা করো, তাহলে গাম্ভীর্যের ভাব, তাহলে গাম্ভীর্যটা কি, গাম্ভীর্যটা হচ্ছে এটা কি হবে, নাউন হবে। তাহলে এটাও নাউন, আবার জাত, এটা নাউনও হয় অ্যাডজেক্টিভও হয়, দুইটাই হয়। এখন প্রশ্ন হচ্ছে, জাত ওয়ার্ডটা দিয়ে নাউন অ্যাডজেক্টিভ দুইটাই হয়, আর গাম্ভীর্য শুধু নাউন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কষ্ট করে ভাইয়া 2 ঘন্টা পরে ফোন দেন, আমি এখন ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে দেখেন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জাত শব্দটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ দুটোই হয়, কিন্তু গাম্ভীর্য ওয়ার্ডটা কি শুধু নাউন হয়।
শুধু নাউন। তাহলে এখানে কি বলো, এখানে বেস্ট অ্যান্সার তাহলে কোনটা হবে? ডেফিনেটলি বেস্ট অ্যান্সার কি হবে? এই যে গাম্ভীর্যের ভাব, বেস্ট অ্যান্সার হবে 100% গাম্ভীর্য। কে কে বুঝো নাই এবার বলো? সবাই কি বুঝছো না বুঝো নাই? সবাই কি বুঝছো নাকি বুঝো নাই আমাকে একটু জানাও। সবাই কি বুঝছো না বুঝো নাই? এই জিনিসটা কিন্তু অনেকে ধরতে পারে না, এবং না ধরতে পারার কারণে অনেকে কিন্তু এই শব্দ দেখে বিশেষ বিশেষণ নাকি বের করতে পারে না। তোমাকে আমি অনেকগুলো কোশ্চেন সলভ করবো, 20টা কোশ্চেন সলভ করবো শুধু এটা নিয়ে, শুধু কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এইটাই। সো তুমি জাস্ট খালি ধরতে পারছো কিনা এটা বলো, বলো জিনিসটা কি ক্লিয়ার? ধরতে পারছো? দেখো তোমরা যারা এ বলছিলা তোমাদের উত্তরটা কিন্তু ভুল হয়ে গেছে ম্যাক্সিমামই, কিন্তু আমি দেখতেছি তোমরা এ বলছো। এই যে মনীষা বলছো এ, ছোট্ট প্যাকেট ছোট্ট প্যাকেট নবনী অ্যাকাউন্টের নাম, সেও বলছো এ, ফারিয়া বলছো এ, জিন্নাত বলছো এ, তারপর হচ্ছে শুভ সুলতানা বলছো এ, ঠিক আছে ম্যাক্সিমাম তোমরা এ বলছো। এখন কি বলো বুঝছো না বুঝো নাই? এই যে আমান বলছে বুঝি নাই, আমানুল্লাহ বলছে ভাইয়া বুঝি নাই। আমানুল্লাহ তুমি আর দুই একটা কোশ্চেন একটু সলভ করি দেখো, যদি তারপরও না বুঝো তাহলে তুমি সেই একাডেমির পেজে আমাকে নক দিও, ঠিক আছে? তুমি আর দুই একটা কোশ্চেন করি সলভ করো, সলভ করে দেখো। আমানুল্লাহ বলছে ভাই আমি জিনিসটা ধরতে পারি নাই। আচ্ছা আমানুল্লাহ আমি আরো দুই একটা কোশ্চেন সলভ করি, সলভ করার পরে তুমি দেখো ধরতে পারো কিনা, যদি না ধরতে পারো তাহলে আমাকে জানাও। আশা করি তোমাকে আর দুইটা কোশ্চেন সলভ করানোর পরে তুমি বলবো যে ভাই বুঝে গেছি। দেখো তারপর আমি জিনিসটা আরেকবার বলছি, যে কোনো একটা শব্দ বিশেষ্য নাকি বিশেষণ বের করার জন্য দুইটা ওয়ে আছে শব্দ দেখে। সেটা হচ্ছে যদি তোমরা দেখো যে ওই শব্দটার সাথে বিভক্তি যুক্ত করা যায় তার মানে ওটা নাউন, কারণ বিশেষ্যের সাথে বিভক্তি বসতে পারে, কিন্তু বিশেষণের সাথে বিভক্তি বসতে পারে না, বিশেষণের সাথে বিভক্তি বসতে পারে না। এই জন্য তুমি দেখো, এই যে দেখো গাম্ভীর্যের ভাব, তাহলে বিভক্তি যুক্ত আছে তার মানে এটা নাউন। এখন এটা হচ্ছে একটা শব্দ। আর আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা টেকনিক হচ্ছে প্রশ্নে প্রদত্ত যে শব্দটা দেখবে এটা কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ হবে। এখন কেমনে বুঝবা? প্রশ্নে প্রদত্ত শব্দের আগে যদি কল্পিত শব্দ বসাতে পারো তাহলে প্রশ্নে প্রদত্ত শব্দ হচ্ছে নাউন, আর কল্পিত শব্দ মনে মনে যেটা ধরে নিবা এটা যদি প্রশ্নে প্রদত্ত শব্দের পরে বসে তাহলে প্রশ্নে প্রদত্ত শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝছো? চলো আমরা কিছু উদাহরণ দেখি। আচ্ছা নিশাও বলছে ভাইয়া বুঝি নাই। আচ্ছা নাজিফা বলছে বুঝি নাই। আচ্ছা অলরেডি আমরা তিনজন পাইছি। নাজিফা বলছে, নাহিদা বলছে, নাজিফা বলছে, আর হচ্ছে আমানুল্লাহ বলছে। চলো আমরা তোমাদের জন্য দ্বিতীয় কোশ্চেনে যাই, দেখি আমরা ধরতে পারি কিনা। লাজ কোন ধরনের শব্দ? লাজ কোন ধরনের শব্দ? ঠিক আছে ওকে, লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্য নাকি বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ নাকি বিশেষ্যের বিশেষণ? চারটা অপশন আছে। এখন দেখো আমাদের টেকনিক কয়টা, এটা আমাদের প্রথম 1 নাম্বার টেকনিক দিয়ে হয়ে যাবে। যে দেখো এটা দিয়ে হয়ে যাবে। কেন? দেখো আমি একটা বাক্য বলি, কি যে করি হায় সে লাজে মরে যায়। তাহলে এই যে লাজে, লাজের সাথে তুমি বিভক্তি যুক্ত করতে পারছো, তাহলে বিভক্তি যুক্ত করতে পারছো মানে কি এটা নাউন। শেষ কথা কি ক্লিয়ার? বিভক্তি যুক্ত করতে পারছো মানে কি এটা নাউন। যদি বিভক্তি যুক্ত করতে না পারতা তাহলে এটা অ্যাডজেক্টিভ। কথা কি বুঝছো না বুঝো নাই? যেহেতু বিভক্তি যুক্ত করা গেছে তার মানে এটা নাউন। এবার বলো এটা কি বুঝছো কিনা? লাজুক হচ্ছে অ্যাডজেক্টিভ বা লজ্জিত হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার বলো তুমি কি এটা বুঝছো কিনা বুঝো নাই? এইটা বুঝছো নাকি বুঝো নাই একটু বলো। এইটা বুঝছো নাকি বুঝো নাই একটু বলো, দ্রুত বলো। আমানুল্লাহ তুমি বুঝছো নাকি বুঝো না এটা বলো। বিশেষ করে আমানুল্লাহ, তারপর হচ্ছে নাহিদা, তারপর হচ্ছে মানে যারা একটু আগে বলছিল যে আমি এটা বুঝি নাই, এটা কি বুঝছো কিনা বলো। এটা কি বুঝছো? তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা যদি বুঝে থাকো তাহলে পরের কোশ্চেনে চলে যাই। এটা যদি বুঝে থাকো তাহলে পরের কোশ্চেনে চলে যাই। ভাইয়া এটা সহজ ছিল, এটা বুঝছি। আচ্ছা চলো এর পরের কোশ্চেনে চলে, তাহলে এটা বিশেষ্য। পরের কোশ্চেনে চলে যাই। দেখো সহজ কঠিন মিলে আছে। এবার দেখো এটা একটু কঠিন। কোনটি বিশেষণবাচক শব্দ? বিশেষণ জানতে চাইছে। বিশেষণ কোনটা বিশেষণবাচক শব্দ? জীবন, জীবনী, জীবিকা, জীবাণু। জীবন, জীবনী, জীবিকা, জীবাণু, চারটা জানতে চাইছে। চারটার মধ্যে কোনটা? এখন আমাদের টেকনিক কি? টেকনিক হচ্ছে দুইটা। একটা হচ্ছে আইদার বিশেষ্য বা মানে বিশেষ্যর সাথে হচ্ছে বিভক্তি যুক্ত করা যাবে, এটা একটা টেকনিক। আর একটা হচ্ছে কল্পিত শব্দের টেকনিক। এখন চলো আমরা একটু দেখি অপশন গুলোতে বসাই একটু দেখি। এখন জীবন, দেখো তো আমি এটার মধ্যে বলতে পারি না যে জীবনের জয় গান, তার মানে বিভক্তি যুক্ত করা যায় না? তাহলে আমি যদি বলি এই যে দেখো জীবনের জয় গান, তাহলে বিভক্তি যুক্ত করা গেছে। তাহলে বিভক্তি যুক্ত করে যেহেতু গেছে তার মানে জীবন নাউন। তার মানে জীবন কি? জীবন হচ্ছে নাউন। আচ্ছা খেয়াল করো, আমি এইটা দিয়ে না দাগাই, আমি এইটা দিয়ে দাগাই যাতে তোমাদেরকে আমি পরে এগুলো দিতে পারি। ওকে খেয়াল করো, তাহলে এই যে আমি বললাম জীবনের জয়গান, তাহলে এখানে এই যে বিভক্তি যুক্ত করা গেছে, তাহলে যেহেতু বিভক্তি যুক্ত করা গেছে তার মানে এটা কি বলো? এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। ওকে ফাইন।
পরের পয়েন্টে আসি আমরা, দেখি পরের পয়েন্টে আসি। জীবনী, আমি যদি বলি জীবনী সাহিত্য, তাহলে এবার দেখো জীবনী শব্দটার পরে কল্পিত শব্দ আসছে, তাহলে এই যে কল্পিত শব্দ প্রশ্ন প্রদত্ত শব্দের পরে আসছে, তার মানে প্রশ্ন প্রদত্ত শব্দটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে এই বাক্যে জীবনীটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বাক্যে জীবনী হচ্ছে কি? তার মানে এই বাক্যে জীবনী হচ্ছে কি? এই বাক্যে জীবনী হচ্ছে অ্যাডজেক্টিভ। জীবনী হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে কি? এরপর হচ্ছে জীবিকা। দেখো আমি যদি বলি জীবিকার তাগিদে, আমি যদি বলি জীবিকার তাগিদে, তাহলে এবার খেয়াল করো জীবিকার তাগিদে, তাহলে বা জীবিকার তাড়নে, তাহলে বিভক্তিযুক্ত আছে। তাহলে যেহেতু বিভক্তিযুক্ত আছে, তাহলে যেহেতু বিভক্তিযুক্ত আছে, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউন। এবার দেখো জীবাণু, আমি যদি বলি জীবাণুর আক্রমণে, তাহলে এটা তো বিভক্তিযুক্ত আছে, এটা তো বিভক্তিযুক্ত আছে জীবাণুর আক্রমণে, তাহলে এটাও কি হবে? এটাও হচ্ছে বিভক্তিযুক্ত যেহেতু আছে, তার মানে এটাও নাউন। তার মানে তোমার প্রশ্ন বলছে কোনটি বিশেষণবাচক শব্দ? কারেক্ট আনসার কি? এই যে এটা, অর্থাৎ জীবনী সাহিত্য। বলো বুঝছো না বুঝো নাই? এবার বলো বুঝছো না বুঝো নাই? এবার বলো বুঝছো না বুঝো নাই? কারেক্ট আনসার হচ্ছে জীবনী। এবার বলো বুঝছো না বুঝো নাই? আচ্ছা, সাদিক বলছে স্যার বিভক্তিটা একটু শর্ট করে বুঝায় বলেন প্লিজ। আচ্ছা, সাদিকের অনুরোধটা আমরা রাখলাম, বিভক্তিটা একটু শর্ট করে বুঝায় দেই। শোনো, বিভক্তি হচ্ছে বাক্যের দুটি পদের মধ্যে সমন্বয় করে যে, সে হচ্ছে বিভক্তি। যেমন আমি যদি বলি দেখো আমি কলম লেখি, কথাটা বুঝছো? আমি কলম লেখি, তো এই যে আমি কলম লেখি, এখন এই ক্ষেত্রে এই কলমটা কিন্তু কোনো পরিপূর্ণ বাক্য হয় না। এখন আমি যদি বলি আমি কলম দিয়ে লেখি, তো এই দিয়েটা কি? দিয়েটা হচ্ছে বিভক্তি। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো সকালবেলা আমরা দেখলাম এটা অনুসর্গ। এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ, বিভক্তির মধ্যে পঞ্চমী বিভক্তি এবং তৃতীয় বিভক্তি এই দুইটা আবার অনুসর্গের সাথে মিল আছে, এই জন্য তোমার কাছে অনুসর্গ মনে হতে পারে। তো দুইটাই সেম, আসলে কারকের ক্ষেত্রে এটাকে বিভক্তি ধরা হয়, অন্য ক্ষেত্রে অনুসর্গ ধরা হয়। আচ্ছা, এবার দেখো আমি যদি বলি এ কলমে, ধরো আমি বললাম যে এ কলম ভালো লেখা হয়, এ কলম ভালো লেখা হয়, তো এই যে একটা বাক্য দিলাম এ কলম ভালো লেখা হয়। এখন তুমি চিন্তা করো এ কলম ভালো লেখা, এটা কোনো মানে বাক্য হইলো না। আমি যদি বলতাম এ কলমে ভালো লেখা হয়, তাহলে এই একারটা কি? একারটা হচ্ছে বিভক্তির কাজ করছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? মানে বিভক্তি কি? বাক্যের দুটি পদের মধ্যে সমন্বয়কারী। এখন বিভক্তি কি কি আছে দেখো, শূন্য বিভক্তি, যেটা শূন্য বিভক্তি হচ্ছে শূন্য বা অ, ঠিক আছে? শূন্য বা অ, ওকে ফাইন, মানে শূন্য বা প্রথমা বিভক্তি যেটা আর কি, ঠিক আছে? প্রথমা বা শূন্য বিভক্তি যেটা। দ্বিতীয় বিভক্তি যেটা, এটার সাইনটা হচ্ছে কে রে রে। দ্বিতীয় বিভক্তির সাইন হচ্ছে কে রে এরে, কে রে এরে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তির সাইন হচ্ছে, এটা আমরা কারকের ক্লাসে আরো ডিটেইলস শিখবো, আপাতত খালি সাইন গুলো একবার দেখাই দিচ্ছি। তৃতীয় বিভক্তির সাইন হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থ বিভক্তির সাইন কি? চতুর্থ বিভক্তির সাইন হচ্ছে কে রে রে, কে রে এরে, কে রে এরে। ওকে, এবার দেখো পঞ্চমী বিভক্তির সাইন কি? পঞ্চমী বিভক্তির সাইন হচ্ছে হইতে থেকে চে, হইতে থেকে চে, পঞ্চমী বিভক্তির সাইন হচ্ছে হইতে থেকে চে। ষষ্ঠী বিভক্তির সাইন কি? ষষ্ঠী বিভক্তির সাইন হচ্ছে র এর, ষষ্ঠী বিভক্তির সাইন হচ্ছে র এর। সপ্তমী বিভক্তির সাইন কি? সপ্তমী বিভক্তির সাইন হচ্ছে এ অ তে এতে, এ অ তে এতে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তির সাইন। ঠিক আছে, তাহলে বিভক্তির সাইন গুলো আমরা দেখলাম। এখন তোমার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এই দ্বিতীয় আর চতুর্থী বিভক্তি এইটা তো দেখতেছি কে রে রে কে রে রে দুইটা মিলা গেল, তাহলে আমরা কেমনে বুঝবো কোনটা দ্বিতীয় কোনটা চতুর্থী? অ্যাকচুয়ালি এটা তোমাকে বিস্তারিত পড়াবো আমি কারকের ক্লাসে, তারপর তুমি মানে মনের মধ্যে একটা প্রশ্ন বা খটকা থাকতে পারে, আমি সেটা বলে দিচ্ছি। মনে রাখবা কে রে রে দিয়া যখন জন্য বুঝাবে, জন্য বা নিমিত্ত একই কথা, জন্য বা নিমিত্ত একই কথা, যখন কে রে রে এটা দিয়ে জন্য বা নিমিত্ত বুঝাবে তখন সেটা হয়ে যাবে চতুর্থী, অন্যথায় সেটা দ্বিতীয়া। কনসেপ্ট ক্লিয়ার? আমি তোমাকে বুঝাই বলি। ধরো তোমাকে আমি বললাম যে এই কলমটা তোমাকে দিলাম, তার মানে কি বুঝাচ্ছে? কলমটা কার জন্য? তোমার জন্য, জন্য বুঝাচ্ছে। তাহলে এই যে তোমাকে দিলাম, এই তোমাকের কেটা হচ্ছে চতুর্থী। কিন্তু যদি বলি তোমাকে অনেক পড়তে হবে, তো এটা কি জন্য নিমিত্ত বুঝায় না, এটা হচ্ছে দ্বিতীয়া। কনসেপ্টটা কি ক্লিয়ার? অর্থাৎ যেই কেরিয়ার এটা দিয়া জন্য নিমিত্ত বুঝাবে সেটা চতুর্থী, আর যেই কেরিয়ার এটা দিয়ে জন্য নিমিত্ত বুঝাবে না সেটা দ্বিতীয়া। সবাই কি ক্লিয়ার? বলো বিভক্তির বিষয়টি কি ক্লিয়ার? ভাইয়া প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করতে হয় এটার একটা ভিডিও চাই। ঠিক আছে, প্রশ্ন ব্যাংক সলভ করা তোমাদেরকে দেখাবো, আমি প্রশ্ন ব্যাংক সলভ করে দেখাবো। আগে বলো এটা বুঝছো কিনা?
আচ্ছা, এই যে জীবনীর ব্যাপারটা, গুড, ভেরি গুড। এই যে শুভ শুভ সুলতানা বলছে ভাইয়া জীবনীর যে ব্যাপারটা, আপনি তো জীবনী সাহিত্য বলছেন, এখন তো এটা আত্মজীবনীও হতে পারতো। চমৎকার একটা কোশ্চেন বলছে, দাঁড়া আমি উত্তর দিচ্ছি, এই তো এই জায়গাটাই হচ্ছে প্যাচ। যে অনেকে বলতে পারে ভাইয়া আপনি যেটা ভাবছেন ওটা তো আমার মাথায় নাও আসতে পারে, আমার মাথায় যেটা আসছে ওটা তো অন্য ওয়ার্ডও হইতে পারে না। গুড কোশ্চেন, বলছি দাঁড়াও, উত্তর দিচ্ছি দাঁড়াও। আগে তোমরা বুঝছো কিনা এটা বলো। ওকে, এটা ক্লিয়ার, বুঝে গেছো, গুড। এটা যেহেতু বুঝে গেছো আমরা তাহলে ওখানে যাই, আগের জায়গায় যাই। এখন দেখো একজন একটা পয়েন্ট বলছে ভাইয়া, এই যে আপনি যেটা বলছেন, আপনি যেটা বলছেন যে জীবনী সাহিত্য, এখন আমি তো এটা এভাবে বলতে পারি যে আত্মজীবনী, আমার মাথায় তো এটা আসতে পারে যে এটা আত্মজীবনী, তাই না? আত্মজীবনী এটাও মাথায় আসতে পারে। এখন এই জায়গায় আপনি বললেন জীবনী সাহিত্য, এই যে সাহিত্য শব্দটা কল্পিত শব্দটা পরে আসছে, এই জন্য আপনি জীবনীকে বলতেছেন অ্যাডজেক্টিভ। কিন্তু আত্মজীবনী যদি বলি তাহলে তো এক্ষেত্রে কল্পিত শব্দটা আমার আগে আসছে, তাহলে তো জীবনী নাউন হয়ে যাওয়ার কথা। চমৎকার একটা কোশ্চেন। এখন আসো, এটা তুমি কিভাবে বুঝবা যে তোমারটা হয়েছে কি হয় নাই? আমি এখানে বারবার বলছি কল্পিত শব্দ মানে কি? অর্থাৎ আলাদা একটা শব্দ। তুমি আমি যখন বলছি জীবনী সাহিত্য, এটা কিন্তু দুইটা ওয়ার্ড আলাদা, জীবনী সাহিত্য। কিন্তু আত্মজীবনী যখন বলতেছি তুমি কখনো এটা আলাদা লেখো না, একটা ওয়ার্ড হিসাবে সমাসবদ্ধ পদ হিসাবে লিখো। এটা কিন্তু আলাদা কোনো কল্পিত শব্দ না। আত্মসম্পর্কিত জীবনী, আত্মজীবনী একটা ওয়ার্ড, এটা সমাসবদ্ধ শব্দ। এই কারণে আত্মজীবনী চিন্তা করা যাবে না, কারণ এখানে আত্মকে আলাদা কল্পিত শব্দ হিসেবে ধরা হয়নি। কনসেপ্টটা কি ক্লিয়ার ভাইয়া? চমৎকার একটা কোশ্চেন করছে শুভ সুলতানা, ভালো একটা কোশ্চেন করছিল। জিনিসটা কি বুঝছো? এখন বলো বুঝছো না বুঝো নাই? সবাই কি বুঝছো না বুঝো নাই একটু জানাও। সবাই কি বুঝছো না বুঝো নাই একটু জানাও। সবাই কি ক্লিয়ার একটু জানাও। কল্পিত শব্দ মানে নিজের মতো করে যে কোনো শব্দ ধরে নেই, এক্স্যাক্টলি নিজের মতো করে যে কোনো শব্দ ধরে নিবা, কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, তোমরা অনেকেই আমি দেখতেছি আমাকে ইনবক্সে, মানে তোমরা অনেকেই ভর্তি হচ্ছ, আমি দেখতেছি যারা ভর্তি হচ্ছ তারা একটু অপেক্ষা করো, আমি ক্লাসের পরে আবার তোমাদেরকে অ্যাড করে দিব গ্রুপে, ঠিক আছে? আমি ক্লাসের পরে আবার তোমাদেরকে অ্যাড করে দিব, একটু অপেক্ষা করো, ক্লাসের পরে অ্যাড করে দিব, ক্লাসটা নিয়ে নিই আবার। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা দেখলাম, এটা আমাদের শেষ। আমরা চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি? 4 নাম্বার, সুন্দর শব্দটি কোন পদ? কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে সুন্দর শব্দটা কোন পদ। এবার আসো, আমাদের এটা আমরা এই টেকনিক দিয়ে বের করব। সুন্দর শব্দটা কোন পদ? আসো দেখি, যদি বলি সুন্দর জামা, কথাটা বুঝছো? সুন্দর জামা, সিম্পল, তোমার মাথার থেকে সিম্পল একটা জিনিস আসো, সুন্দর জামা। তাহলে সুন্দর শব্দটার পরে কল্পিত শব্দ আসছে, তার মানে সুন্দর শব্দটা কি? প্রশ্নবোধক শব্দের পরে কল্পিত শব্দ আসছে, তার মানে প্রশ্নবোধক শব্দের অ্যাডজেক্টিভ। ওকে ফাইন, গেল। তাহলে এটা সিম্পলি আমি বুঝে গেলাম। এখন এইরকম আরেকটা কোশ্চেন তুমি পাবা, ওটা এখন বলবো না, ওটা একটু পরে পাবো, তখনই বলবো। ওকে ফাইন। 4 নম্বর কোশ্চেন খুবই ইজি, চলে গেল। আমরা পরের কোশ্চেনে চলে যাই। 5 নাম্বার, আসো, সত্যবাদী শব্দটা কোন পদ? সত্যবাদী শব্দটা কোন পদ? আসো, সত্যবাদী কোন পদ? কল্পিত শব্দ, প্রশ্নবোধক শব্দ, আমাদের যে টেকনিক সেটা চলে আসছে। এখন আসো, সত্যবাদী, আমি যদি বলি সত্যবাদী ব্যক্তি, সত্যবাদী শব্দটা কোন পদ? আমি সত্যবাদীর সাথে তুমি কল্পিত শব্দ একটা বসাও, এখন তুমি কি বলবা বলো? ব্যক্তি সত্যবাদী না সত্যবাদী ব্যক্তি, কোনটা বলবা? ডেফিনেটলি সত্যবাদী ব্যক্তি বলবা। সো তার মানে সত্যবাদী ব্যক্তি, এই ক্ষেত্রে কিন্তু আমরা সত্যবাদীর পরে কি বলতেছি, মানে সত্যবাদীর পরে হচ্ছে আমরা কল্পিত শব্দটা বসাচ্ছি। সো যেহেতু সত্যবাদীর পরে কল্পিত শব্দটা বসাচ্ছি, এই কারণে সত্যবাদী ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কি বলবো? অ্যাডজেক্টিভ, তার মানে বিশেষণ। সিম্পল। এখন দেখো, এখন এই যে তোমার মাথায়, এখন দেখো তোমার মাথায় যে চিন্তা ভাবনা, ওটা তো আমার মতো করে নাও ঘুরতে পারে। তোমার মাথায় হয়তো সত্যবাদী ব্যক্তি না এসে এটাও আসতে পারে, ভাইয়া আমি যদি বলি আমি সত্যবাদী, এটাও তো হয়। আমি যদি বলি আমি সত্যবাদী, দেখো আমি যদি বলি, তুমি বলতে পারো ভাইয়া আমি যদি বলি যে আমি সত্যবাদী, তো এই যে আমি বললাম আমি সত্যবাদী, তা আমি সত্যবাদী যখন আমি বললাম, তাহলে এই ক্ষেত্রে তো ভাই সত্যবাদীর পূর্বে কল্পিত শব্দ চলে আসছে, তাহলে এইটা তো এই ক্ষেত্রে তো সত্যবাদী দিলে নাউন হয়ে গেল। উত্তর হচ্ছে না, আমি সত্যবাদীরা ভুল। কেন ভুল? দেখো, আমি সত্যবাদী যখন তুমি বলছো তখন কিন্তু এটার তোমার কোনো শব্দ নাই, এই পুরোটা তোমার হয়ে গেছে একটা বাক্য। এই পুরোটা তোমার কি হয়ে গেছে? এটা পুরোটা হয়ে গেছে একটা বাক্য, যে আমি সত্যবাদী। কথা কি ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু সত্যবাদী ব্যক্তি কোনো বাক্য না, এখানে জাস্ট একটা শব্দগুচ্ছ বা পদগুচ্ছ। কনসেপ্টটা কি ক্লিয়ার? তো এরকম বাক্য হয়ে গেলে হবে না, আমি তো বাক্য বলি নাই একবারও, বলছি প্রদত্ত শব্দ। কনসেপ্ট ক্লিয়ার? সো
আমি বহুভাবে এটা মানে ট্রাই করে দেখছি, তোমার এটা টেনশনই কিছু নাই যে ভাইয়া আমার মনে তো অন্য কোনোটা আসতে পারে, তোমার মনে যেভাবেই আসুক যেটাই আসুক এটা আমার সাথে মিলবেই 100%। কনসেপ্টটা কি ক্লিয়ার? 100% মিলবে, তোমার টেনশনের কিছু নাই। আশা করি আমি বুঝাতে পারছি, আশা করি আমি বুঝাতে পারছি। তারপর আমি একটু চেক করি তোমরা বুঝতেছো কিনা, আমি একটু চেক করি তোমরা বুঝতেছো কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝতেছি বা বুঝতেছি না, জানাও একটু। তাসফিয়া বলছে ভাইয়া বৈষম্যের শিকার, আপনি আমাদের কমেন্ট পড়েন না কেন? এই কমেন্ট পড়ি না কে বলছে? এই যে কমেন্ট পড়তেছি, পড়বো না কেন? তাহলে ভাইয়া জাতে মাতাল এখানে কি জাতে, এখানে জাতে কি হবে? জাতে মাতাল জাতে মাতাল জাতে কি হবে? আরে ভাইয়া জাতে মাতাল জাতে এটা কেন কি হবে? দেখো যখন আমি বলবো জাতে মাতাল তখন কিন্তু দেখো শব্দটা কি, কিন্তু আমি কি বলতেছি জাতে বিভক্তিযুক্ত আছে। তো বিভক্তিযুক্ত আছে মানে কি, তার মানে এটাকে নাউন ধরতেছি। আবার তারপর আমি বলতেছি মাতাল শব্দ। এখন মাতাল শব্দ তখন তো আর আমি এটা ধরে লাভ নাই, কারণ আমি তো এর মধ্যে বিভক্তিযুক্ত করে ফেলছি। আমার কথা কি বুঝতে পারছো? এই জন্য আমি এটা ধরবো না। তো আমি তখন শব্দটাকে কি বলছি, দেখো আমি তখন শব্দটাকে কি বলছি, তোমাদের যে শব্দটা ছিল তোমাদের যে শব্দটা ছিল ওয়েট তোমাদের যে শব্দটা ছিল সেই শব্দটা ছিল হচ্ছে আরে ছোট হয় না কেন? ও ওয়েট, এই দেখ জাতের যে শব্দটা তোরা যে কইছস যে জাতে মাতাল, তা আমি তো এটা বুঝাই দিলাম যে এটা নাউন অ্যাডজেক্টিভ দুটোই হয়। তো তুই এটাকে নাউনও ধরতে পারবি অ্যাডজেক্টিভও ধরতে পারবি, কিন্তু গাম্ভীর্য এটাকে কি তুই অ্যাডজেক্টিভ বানাতে পারবি? পারবি না। সো দিস ইজ দ্য বেস্ট আনসার। কথা কি ক্লিয়ার ভাই, বুঝছিস? আমি যে টেকনিক দিছি এটা 100% মিলবে, টেনশনে কিছু নাই। এবারে সত্যবাদী, এটাতে আমরা ছিলাম। সত্যবাদীরা বুঝছস কিনা এটা বল, সত্যবাদীরা বুঝছস কিনা এটা বল, বুঝছস? আবির বলছে বৈষম্য বিরোধী ছাত্র, ফাইজলামি করে বুঝছস কিনা এটা বল। আমি একটু পর জয়েন হয়েছি ভাইয়া, এই কল্পিত শব্দ বলতে কি বুঝাচ্ছেন একটু ছোট করে বুঝাইয়া দেন। আফিফা বলছে কল্পিত শব্দ বলতে যে কোনো শব্দ, মানে তোমার মাথায় যেটা আসবে। কল্পিত শব্দ মানে যে কোনো একটা শব্দ, মানে প্রশ্নে প্রদত্ত শব্দের আগে বা পরে যে কোনো একটা শব্দ তুমি বলবা, তোমার মাথা থেকে যেটা আসে। দেখবো ওই শব্দটা আগে বসে প্রশ্ন প্রদত্ত শব্দের নাকি পরে বসে। আগে বসলে প্রশ্ন প্রদত্ত শব্দটা নাউন, আর পরে বসলে প্রশ্ন প্রদত্ত শব্দের অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আই বুঝছো না বুঝো নাই? ভাই সত্যবাদী সাথে কি বিভক্তি যুক্ত হয় না? হ্যাঁ, সত্যবাদীর সাথে তুমি বিভক্তি যুক্ত করতে পারবা। কেমনে করবা? সত্যবাদীর সাথে কি বিভক্তি যুক্ত হয়? কই হয়? হয় না তো, বিভক্তিযুক্ত হয় না তো। সত্যবাদীর সাথে তুমি বিভক্তিযুক্ত করতে পারবো না তো। আর যদি হয় তাহলে ওই বাক্যে সেটা নাউন, যদি হয় তাহলে ওই বাক্যে সেটা নাউন। যেমন যেমন আমি যদি বলি সত্যবাদীর সাথে পথ চলো, সত্যবাদীর সাথে পথ চলো, ভেরি গুড কোশ্চেন, চমৎকার একটা কোশ্চেন করছে একজন, যে ভাই সত্যবাদী এই ওয়ার্ডটার এটার সাথে কি বিভক্তিযুক্ত হতে পারে না? উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে, কিন্তু যখন হবে তখন সেটা অ্যাডজেক্টিভ থাকবে না, তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন দেখো, যেমন দেখো আমি একটু বলি সত্যবাদীর, যদি বলি সত্যবাদীর পক্ষে, সত্যবাদীর পক্ষে থাকো, এই যে একটা বাক্য বললাম সত্যবাদীর পক্ষে থাকো, তো এইখানে কিন্তু সত্যবাদীর এটা অ্যাডজেক্টিভ না, এই জায়গায় কিন্তু এটা নাউন। প্রশ্ন হচ্ছে ভাই কেন এটাকে আমি অ্যাডজেক্টিভ ধরবো না কেন? কারণ এটাকে তুমি যদি অ্যাডজেক্টিভ ধরো তো অ্যাডজেক্টিভ তো বাক্যের কোনো না কোনো একটা পদকে মডিফাই করে। এই জায়গায় যদি আমি এটা অ্যাডজেক্টিভ ধরি তাহলে এটার কাকে মডিফাই করছে? আছে? আছে? নাই। সো এই বাক্যে এটাকে নাউন ধরতে হবে। যেমন তোমাকে একটু পরে দেখাবো আমি, ওই যে সুন্দর শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু যখন বলবো যে সুন্দরের একটা আকর্ষণ শক্তি আছে, তখন সুন্দর কি? তখন সুন্দর কিন্তু নাউন। ওটা বাক্য থেকে বের করার উপায়, এটা হচ্ছে শব্দ থেকে। আশা করি জিনিসটা বুঝছো, আশা করি জিনিসটা বুঝছো। আয় বুঝছো না বুঝো নাই? ভাইয়া আপনারা যে বিগত 10 বছরের প্রশ্ন সলভ করাবেন বলছিলেন, হ্যাঁ করাবো তো, এত পেরানোর কিছু নাই তো। তাহলে তো স্যার রুল নাম্বার 1-এ পড়ে যায়। রুল নাম্বার 1-এ পড়বে কেন? রুল নাম্বার 1-এ ওই তো, হ্যাঁ মানে রুল নাম্বার 1-এও পড়ে। আবার আমরা বাক্য চিন্তা করলে, আমি তো অ্যাকচুয়ালি রুল নাম্বার 1 হচ্ছে শব্দের জন্য, আর এটা তো আমি পুরো বাক্য দিয়ে দেখাইছি। তো বাক্যের জন্য সেটা আলাদা হিসাব, বাক্যের রুল তো তোমাকে এখন আমি শিখাই নেই, বাক্যেরটা তোমাকে আমি একটু পরে শিখাবো। ওকে ফাইন, আশা করি ক্লিয়ার। পরের পয়েন্টে যাই আমরা, পরের পয়েন্টে যাই, আসো।
সত্যবাদীর বিভীষণ। পরের পয়েন্টে যাই আসো, 6 নম্বর পয়েন্ট। চিরন্তন শব্দটা কোন পদ বলো? চিরন্তন শব্দটা কোন পদ বলো? এটা হচ্ছে আমাদের টেকনিক। এবার বলো চিরন্তন শব্দটা কোন পদ? বলো চিরন্তন শব্দটা কোন পদ? হ্যাঁ, রুল নাম্বার 1 দিয়েও কিন্তু এটা করা যায়। হ্যাঁ বলো এবার চিরন্তন শব্দটা কোন পদ? বলো 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 চিরন্তন শব্দটা কোন পদ? চিরন্তন শব্দটা কোন পদ? ফারিহা অন্তরা বলছে ভাইয়া একদিনে কি 4 ঘন্টার ক্লাস কেউ করায়? কি কইতাম, ভালো করতে মন্দ হয়। আমার আব্বা একটা প্রবাদ বলে মাঝে মাঝে, ভালো করতে মন্দ হয়। যে একটা প্রবাদ আছে, এই বাক্যটার পরে একটা লাইন আছে, এটা তোমরা যারা জানো জানো, না জানলে নাই। ওকে, ব্যাপারটা হচ্ছে রে ভাই শোন, আজকে তোদের বিশেষণ টপিকটা আমি চাইলে সকালেই শেষ করবো বলছিলাম। আমাদের নেক্সট ক্লাসে পেইড ব্যাচ হচ্ছে 3 নম্বর লেকচার। 3 নম্বর লেকচার কি বিশেষণ পদ প্রকরণ না, ওটা কিন্তু শেষ। তো তার মানে আমাদের আজকে লেকচারের মধ্যে পদ প্রকরণটা শেষ করতে হবে না, আমাদের এটা টার্গেট না। তো আলটিমেটলি আমি তো সকালের ব্যাচে 2 ঘন্টা ক্লাস নিছি, এখন 2 ঘন্টা ক্লাস নিছি, আমি তো খুব ডিটেইলস পড়াইছি। এখন আমি যদি আরো মনে কর যে 2 ঘন্টা বা 1 ঘন্টা, এই ক্লাস আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা লাগবে। তো এটা যদি আমি আরো 1 ঘন্টা পড়াই দাম, তো 3 ঘন্টা একটানা ক্লাস করতে ভালো লাগতো, তার চেয়ে আমি 2বার পড়াচ্ছি, এটা ভালো হয়েছে না? ওকে ফাইন, এবার আসো তাহলে চিরন্তন শব্দটা কোন পদ? দেখো চিরন্তন শব্দটা কিন্তু চিরন্তন সত্য, সিম্পল হিসাব। চিরন্তন সত্য তার মানে চিরন্তন কি? অ্যাডজেক্টিভ, বিশেষণ। এই তো ভেরি গুড, সবাই ধরতে পারছো, ভেরি গুড, সবাই উত্তর করতে পারতেছো, ভেরি গুড। চিরন্তন অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ ভাইয়া। 5-এর অ্যান্সার সি, ভেরি গুড, চিরন্তন অ্যাডজেক্টিভ, ভেরি গুড। পরের কোশ্চেনে আসো, পরের কোশ্চেনে আসো। হ্যাঁ চিরন্তন সত্য, ভেরি গুড, থ্যাংক ইউ। পরের প্রশ্ন আসো। দেখো বিশেষ্য পদ নয় কোনটি চাইছে? বিশেষ্য পদ নয় কোনটি মানে কোনটা অ্যাডজেক্টিভ? সহজ কথা। এখন দেখো আস্তে আস্তে কঠিনের মধ্যে যাব আমরা। এখন বিশেষ্য পদ নয় কোনটি? আমি দেখো, আমি যদি বলি হিমালয়ের মিতা বা হিমালয়ের মানে চূড়ায় বা হিমালয়ের, মানে মোট কথা হচ্ছে হিমালয় এর সাথে বিভক্তিযুক্ত করা যায়। তো যেহেতু করা যায় তার মানে একটা নাউন। ওকে ফাইন। এরপর দেখো গীতাঞ্জলিতে, মানে গীতাঞ্জলিতে লেখা আছে, গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ বলেছেন, তাহলে গীতাঞ্জলিতে বিভক্তিযুক্ত করা যায়, মানে এটাও নাউন। এরপর দেখো পর্বতের চূড়া, মানে পর্বতের বিভক্তিযুক্ত করা যায়, তার মানে এটাও নাউন। তার মানে কি স্বয়ং এটা হচ্ছে বিশেষ্য না, অ্যাডজেক্টিভও না, এটা কিন্তু সর্বনাম। স্বয়ং কিন্তু কি? স্বয়ং হচ্ছে সর্বনাম। সকালবেলা পড়াইলাম না, আত্মবাচক সর্বনাম, স্বয়ং, খোদ, আপনি, নিজে, এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। ঠিক আছে, ভেরি গুড। ওকে, এবার আসো পরের প্রশ্নে যাই, আসো। নিচের কোনটি বিশেষ্য? কোনটা বিশেষ্য? দরিদ্র নাকি এক, নাকি দরিদ্র নাকি সমর্থ? দরিদ্র নাকি এক, নাকি দরিদ্রতা নাকি সমর্থ? দেখো আমি যদি বলি দরিদ্র লোক, তার মানে কল্পিত শব্দটা আমার প্রশ্নবোধক শব্দের পরে বসছে, তাহলে যে কল্পিত শব্দটা প্রশ্নবোধক শব্দের পরে বসছে, তার মানে কি হবে? এটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ, তার মানে যে দরিদ্র লোক বসে গেছে। এবার আসো আমি যদি বলি একদিন, তাহলে দিনটা কোথায় বসছে? দিনটা হচ্ছে কল্পিত শব্দ, পরে বসছে, তার মানে প্রশ্নবোধক শব্দ, এটা অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এবার দেখো দরিদ্রতার নিচে, তাহলে দরিদ্রতার নিচে এখানে কিন্তু এটা চিন্তা করলে হবে না যে ভাই কল্পিত শব্দ নিচে, এটা পরে বসছে, এখানে কিন্তু বিভক্তিযুক্ত হয়েছে। বিভক্তিযুক্ত হয়েছে মানে কি? মানে নাউন। বিভক্তিযুক্ত হয়েছে মানে নাউন। আমার এখানে আর ওই কল্পিত শব্দ আছে না এগুলো দেখা দরকার নেই। বিভক্তিযুক্ত হয়েছে মানে নাউন, তাহলে কল্পিত শব্দ আমার এটা দেখার দরকার নেই। এই ক্ষেত্রে সমর্থ, দেখো আমি যদি বলি সমর্থ হলাম, কাজটা করতে আমি সমর্থ হলাম, তাহলে সমর্থ হলাম, তাহলে সমর্থর পরে কি মানে হলাম আছে, তার মানে আমার কল্পিত শব্দটা কি? কল্পিত শব্দটা হচ্ছে পরে আসছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এই আমার প্রশ্নবোধক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমার কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে নাউন, দরিদ্রতা। কারেক্ট আনসার হচ্ছে দরিদ্রতা, বুঝছো? ভেরি গুড, 8-এর আনসার সি, ভেরি গুড। পরের কোশ্চেন আসো, 9 নাম্বার। বাজখাই শব্দটা কোন পদ? বলো বাজখাই শব্দটা কোন পদ? আচ্ছা একজন বলছে ভাইয়া যদি এমন হয় অতি দরিদ্র, ভেরি গুড। আসো, একজন প্রশ্ন করছে ভাইয়া যদি এমন হয় অতি দরিদ্র, এই যে দেখো যদি প্রশ্ন হয় যে যদি প্রশ্ন হয় অতি দরিদ্র, যদি প্রশ্ন হয় অতি দরিদ্র, তাহলে এবার খেয়াল করো, যদি বলে অতি দরিদ্র, যদি বলে অতি দরিদ্র, ভালো একটা কথা বলছো, অতি দরিদ্র, তার মানে বুঝতে হবে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এইটা নিজেও অ্যাডজেক্টিভ। কারণ এইখানে দরিদ্রর পরে একটা বুঝতে হবে, দরিদ্রটা তো নিশ্চয়ই কাউরে না কাউরে বুঝাইতেছে, ওই ব্যক্তিটা এখানে উজ্জ্বল আছে, অতি দরিদ্র লোক,
কথা কি ক্লিয়ার? এই লোকটা হচ্ছে নাউন, আর লোকটা কেমন? দরিদ্র লোক, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর এই যে অতি বসছে, এই অতিটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ, সকালে যেটা পড়াইছি, বিশেষণের বিশেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, বুঝছো না বুঝো নাই? আচ্ছা, একজন বলছে ভাইয়া আগেরটা কি হিমালয় পর্বত হতে পারে না? মানে হচ্ছে কোনটা পর্বত কোনটা? এই যে এটা, আগেরটা কি হিমালয় পর্বত হতে পারে না? হ্যাঁ পারে। তো যদি আমি হিমালয় পর্বত দেই, তো তাহলে তো হিমালয় পর্বতটা পুরোটাই একটা নাউন হয়ে যাচ্ছে। হিমালয় পর্বত পুরোটাই কি একটা নাউন না? হিমালয় পর্বত কি একটা শব্দ না? পর্বতের নাম হিমালয়। হিমালয় পর্বতটা কি পর্বতের অবস্থা বুঝায়? ডেফিনেটলি না। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? ধরেন আমি বললাম, আপনার কথা অনুসারে ধরেন আমি বললাম, ধরে নিলাম যে হিমালয় পর্বত, এটা দিলাম, ধরেন আপনার কথা অনুসারে আমি ধরে নিলাম হিমালয় পর্বত। এখন আমি যদি বলি যে হিমালয় পর্বত, তো যদি হিমালয় পর্বত এটা ধরেও নেই, ধরেন আমি ধরে নিলাম, তো এই ক্ষেত্রে একটু চিন্তা করুন তো, প্রশ্নে প্রদত্ত শব্দটা কি পরে? প্রশ্ন প্রদত্ত শব্দটা কি পরে না? আর কল্পিত শব্দটা কি আগে? তো কল্পিত শব্দটা আগে হইলে তো প্রশ্ন প্রদত্ত শব্দটা নাউনই হয়। তো এইখানেও তো সেটা নাউনই হয়েছে। আপনি যেমনি করেন মিলবে ভাই, টেনশনে কিছু নাই। এখানে আমি কি বলছি? পর্বতের চূড়া, তাহলে বিভক্তি যুক্ত করছি, মানে নাউন। তা আপনি যদি বলেন হিমালয় পর্বত, তো আলটিমেটলি পর্বতটা কি? নাউনই তো হচ্ছে, নাউন হচ্ছে না? সিম্পল। কনসেপ্টটা কি ক্লিয়ার? ভাই বুঝছেন না বুঝেন নাই একটু জানান, যিনি প্রশ্ন করছেন হিমালয় পর্বত। আমানুল্লাহ, হিমালয় পর্বত কি বুঝছো? আয় তোমরা কি বুঝছো? বুঝছো? আচ্ছা, আশা করি ক্লিয়ার। পরের পয়েন্টে যাই আমরা, আসো পরের পয়েন্টে যাই আমরা। আমরা ছিলাম হচ্ছে এই যে দরিদ্র, এখানে ছিলাম, এটা আমরা শেষ করছি, এটা আমরা শেষ করছি। তাহলে পরের কোশ্চেনে যাই, এটা আমরা শেষ করছি, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে আসো দেখি। পরের কোশ্চেনে বলছে হচ্ছে বাজখাই শব্দটা কোন পদ? বাজখাই। এবার চিন্তা করো তো, বাজখাই শব্দটার পরে বা আগে একটা কল্পিত শব্দ বসাও। আমি বলবো না, দেখি আমি এবার কল্পিত শব্দ বলবো না, তোমরা বলো বাজখাই শব্দটার আগে বা পরে একটা কল্পিত শব্দটা বসাও। তোমরা বলো বাজখাই শব্দটার আগে বা পরে তোমরা একটা কল্পিত শব্দ বসাও। তুমি বসাও, তোমার মতো করে বসাও, আমি বলবো না। দেখি এবার তোমার মাথা থেকে কি বের হয়। বাজখাই শব্দটার আগে বা পরে তুমি একটা কল্পিত শব্দ বসাও। কল্পিত শব্দ বসানোর পরে তারপরে আমি বলবো, আগে বা পরে তুমি বসাও। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, সেফ একাডেমি থেকে বলছি, শাওন স্যার। আমি ক্লাস নিচ্ছি, আপনি একটু ঘন্টাখানেক পরে একটা ফোন দেন। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়া 8 নাম্বারটা আবার বলেন। আচ্ছা, 8 নাম্বার আবার বলতেছি, তুমি আগে এটা দেখো, বাজখাই শব্দটা কি? বাজখাই শব্দটা কি বলো? বাজখাই শব্দটা কোন পদ? সর্বনাম, বিশেষ্য, ক্রিয়া নাকি বিশেষণ? কোনটা বলো? বলো কি হবে? বাজখাই শব্দটার সাথে অ্যাকচুয়ালি বসে কি? বলো, বাজখাই শব্দটার সাথে বসে কি? বাজখাই শব্দটা, বাজখাই মানে কি? মানে অতি উচ্চ স্বরে। এবং বাজখাইয়ের সাথে বসে হচ্ছে নাদ। নাদ শব্দটার মানে হচ্ছে আওয়াজ, হুঙ্কার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বাজখাই নাদ, তাহলে কল্পিত শব্দ বসছে প্রশ্নে প্রদত্ত শব্দের পরে, তার মানে প্রশ্নে প্রদত্ত শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। সিম্পল। তার মানে এটা কি হবে? তার মানে বিশেষণ। বুঝছো না বুঝো নাই? আয় বলো, বুঝছো না বুঝো নাই? আজকে প্রথম শুনলাম ওয়ার্ডটা। আচ্ছা যাই হোক, আজকে প্রথম শুনলেন, সমস্যা নাই, শিখেন। এটা কিন্তু আপনাদের এই যে ভার্সিটির কোশ্চেন, আমি কিন্তু বলছি ভার্সিটির কোশ্চেন অনেক আছে, ঠিক আছে? এরপর দেখেন জবির কোশ্চেন, এরপর দেখেন চবির কোশ্চেন। মহাজাগতিক শব্দটি কোন পদ? মহাজাগতিক শব্দটি কোন পদ? আপনাদের একটা গল্প আছে, মহাজাগতিকের পরে একটা ওয়ার্ড দিয়ে, বলেন তো কি সেটা? মহাজাগতিক কিউরেটর। মহাজাগতিকের পরে কি? কিউরেটর। তাহলে এবার চিন্তা করেন, কিউরেটর শব্দটা কল্পিত শব্দ, কোথায় বসছে? পরে বসছে। তাহলে প্রশ্নবোধক শব্দটা কি? নাউন, সরি অ্যাডজেক্টিভ। সিম্পল, কাহিনী খালাস। বুঝছেন না বুঝেন নাই বলেন? খেল খতম ভাই, খেল ওই সিস্টেম, খেল খেল একটা সিস্টেমেই খতম, খেল এক সিস্টেমেই খতম, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? এরপর দেখো কোনটি বিশেষণ, দ্রুত বলো কোনটি বিশেষণ, কোনটা বিশেষণ, কোনটা বিশেষণ বলো? ফুল, সুফল, সফল, সাফল্য। এই যে এটা একটু কঠিন, এটা একটু কঠিন। বলো ফুল মানে ফল, সুফল, সফল নাকি সাফল্য? এটার উত্তর বলো, কোনটি বিশেষণ? এখন আমি যদি চিন্তা করি যে ফলের দোকান, তাহলে বিভক্তি যুক্ত আছে, বিভক্তি যুক্ত আছে মানে ফল নাউন।
ওকে ফাইন, বুঝলাম। যদি বলি সুফল, সুফল শব্দটার অর্থ কি অ্যাকচুয়ালি? সুফল শব্দের অর্থ হচ্ছে ভালো ফল। তার মানে এখানে সুফল শব্দটা নিজেই কিন্তু অ্যাডজেক্টিভ। সুফলের সাথে কিন্তু বিভক্তি যুক্ত করা যায় না। আপনি সুফলের এটা বলা যায় না, তাহলে সুফল অ্যাডজেক্টিভ। সুফল মানে ভালো ফল, তাহলে সুফল হচ্ছে অ্যাডজেক্টিভ, ফল নাউন। আমার বলছে কোনটা বিশেষণ। আচ্ছা, এরপর দেখেন সফল। আমি যদি বলি সফল উদ্যোক্তা, তাহলে সফল এরপরে উদ্যোক্তা মানে কল্পিত শব্দ আসছে, তাহলে কল্পিত শব্দ প্রশ্নবোধক শব্দের পরে বসছে, তার মানে প্রশ্নবোধক শব্দের অ্যাডজেক্টিভ। তার মানে এই যে সফল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছো? এখন এরপর হচ্ছে দেখো সাফল্য। সাফল্য একটা কিন্তু নাউন, যেমন সাফল্যের চূড়া, সাফল্যের চূড়া। এখন কথা হচ্ছে ভাই এক্ষেত্রে তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার এই সফল উদ্যোক্তা এইটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন হইলো না? সুফল এটাও তো আমার ওটা কি বলে, সুফল এটাও তো আমার অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ হয়। যদি আমি বলি যে তুমি এটার সুফল লাভ করবে, তার মানে এই বাক্যের সুফলটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু সুফল ওয়ার্ডটা কখনো কখনো নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন কি অবস্থা, রেজাল্ট কেমন, ভালো না খারাপ, সুফল, আগের চেয়ে সুফল হয়েছে। তার মানে এই জায়গায় কিন্তু সুফল ওয়ার্ডটা নাউন হিসেবেও কাজ করে। সুফল কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। এই কারণে তুমি এটাকে সফল এটা অল টাইম মনে করো যে অ্যাডজেক্টিভ, এই কারণে এটাকে তুমি হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে দাগাবা, ঠিক আছে? মোর অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে দেখো, এরপর হচ্ছে কোনটি বিশেষ্য? উৎকৃষ্টতা এক, দরিদ্র নাকি উৎকৃষ্ট? উৎকৃষ্টতা এক, দরিদ্র নাকি উৎকৃষ্ট? এই ক্ষেত্রে তোমাকে আমি একটা আলাদা ট্রিক শেখাবো। এই ক্ষেত্রে তোমাকে আমি একটা আলাদা ট্রিক শেখাবো। আলাদা ট্রিক কি? আসো 8টা বানান কোনটা কোনটা রাইট তোমাকে আমি মনে রেখে দিই। আসো, তোমরা মাঝে মাঝে এরকম পড়ো না যে দরিদ্র নাকি দরিদ্র নাকি দারিদ্র নাকি দারিদ্রতা নাকি দরিদ্র নাকি দরিদ্রতা, ওকে দরিদ্রতা, ওকে ফাইন দরিদ্রতা। তাহলে দেখো এখানে 4টা ওয়ার্ড আছে, দরিদ্র 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 দারিদ্র দরিদ্রতা। এবার যদি বলি দারিদ্র দারিদ্র নাকি দারিদ্র দারিদ্র নাকি দারিদ্রতা 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 নাকি, হ্যালো আসসালামু আলাইকুম, জি সেফ একাডেমি থেকে বলছি। আপু একটু কষ্ট করে আমাকে ঘন্টাখানেক পরে ফোন দেন, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। ওকে, তাহলে দেখেন দরিদ্র 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 দারিদ্র দরিদ্রতা, আবার দারিদ্র দারিদ্র দারিদ্রতা, মানে প্রত্যেকটা বানানোর মধ্যে কিন্তু কিছু না কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো কোথায় দেখেন? পার্থক্যগুলো হচ্ছে এটার মধ্যে কিচ্ছু নাই, এটার মধ্যে জফলা আছে, আবার এটার মধ্যে জফলা আকার দুইটাই আছে, আবার এখানে মনে করেন জফলা আছে তয়কার তাও আছে, আবার এখানে জফলা আছে আকারও আছে তয়কার তাও আছে, আবার এখানে আকার আছে জফলা আছে। এটা আগে ছিল না যে আকার আছে জফলা আছে, না এটা আগে ছিল, হ্যাঁ ছিল তো, এই যে দারিদ্র এটার মধ্যে ছিল তো। ওকে, এটা কেটে ফেললাম। হ্যাঁ, এরপর দেখেন এটার মধ্যে আকার আছে জফলা নাই, এটার মধ্যে আকার আছে জফলা নাই। এখন আমি যদি আরেকটা উদাহরণ দিই, যে জফলা আছে আকার নাই, যেমন মনে করেন দারিদ্র এভাবে দিলাম, দরিদ্র এভাবে দিলাম, দারিদ্রতা দরিদ্রতা। ওকে, কয়টা প্রশ্ন দিছি দেখেন, 1 2 3 4 5 6। এখন এই 6টার মধ্যে কোনটা রাইট কোনটা রং, এটা আমরা কিভাবে বুঝবো? বুঝার উপায়টা হচ্ছে, এক্ষেত্রে রুলসটা হচ্ছে মনে রাখবেন, কোন একটা অ্যাডজেক্টিভ ফর্মকে যদি আমরা নাউন করতে চাই, এটা খুব জোস একটা ট্রিক্স, এবং এই ট্রিক্স দিয়ে আপনি অনেক শব্দ বিশেষণ থেকে বিশেষ্য করতে পারবেন। জোস একটা ট্রিক্স। কোন একটা অ্যাডজেক্টিভ ফর্মকে আপনি যদি নাউন করতে চান, তাহলে জাস্ট 2টা ওয়ে আছে। এক, অ্যাডজেক্টিভের সাথে আপনি একটা তা যোগ করে দিবেন, শেষ, এটা নাউন হয়ে যাবে, শেষ, কাহিনী খালাস, একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি জাস্ট অ্যাডজেক্টিভের সাথে একটা জফলা যোগ করবেন, এবং জফলা যোগ করলে সেটা নাউন হয়ে যাবে। তবে অ্যাডজেক্টিভের সাথে জফলা যুক্ত করে যদি নাউন করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আদিস্বর বৃদ্ধি পাবে। কি হবে ভাই? আদিস্বর বৃদ্ধি পাবে, আদিস্বর বৃদ্ধি পাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? যেমন আমি যদি বলি, ধরেন আমি যদি বলি এই যে দরিদ্র, এই ওয়ার্ডটাই খেয়াল করেন। এখন এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? একটা ওয়ার্ড আপনি খালি মাথায় রাখেন, দরিদ্র, দিস ইজ কারেক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, বিশেষণ হিসেবে। লোকটা অনেক দরিদ্র বা দরিদ্র লোক, অ্যাডজেক্টিভ হিসেবে এটা কারেক্ট।
এখন এই যে আমি বললাম অ্যাডজেক্টিভ হিসেবে এটা কারেক্ট, অ্যাডজেক্টিভ হিসেবে এটা কারেক্ট, সেটা কোনটা? সেটা হচ্ছে দরিদ্র। এখন আমি কি বলছি, দরিদ্রর সাথে যদি তা লাগাই দিই এটা নাউন হয়ে যাবে। তার মানে যখনই আমি বলবো দরিদ্রতা, যখন আমি বলবো দরিদ্রতা, দ্যাটস ইট, দিস ইজ কারেক্ট অ্যাজ নাউন। তার মানে এই যে দেখেন দিস ইজ, ও এখানে তো লিখিনি, তার মানে এই যে এটা কিন্তু ভুল। এবার আসেন কেন ভুল, কারণ এখানে এই যে দরিদ্রতা লিখছেন ঠিকই, কিন্তু এখানে জফলা যুক্ত করছেন। জফলা তো আমার এখানে যুক্ত হবে না, কথা কি বুঝতে পারছেন? আমার এখানে জাস্ট অ্যাডজেক্টিভের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে যাবে। ওকে ফাইন। আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে জফলা যুক্ত করে নাউন হবে, তবে সেক্ষেত্রে আদিশ্বর বৃদ্ধি পায়। তাহলে মূল ওয়ার্ডটা ছিল দরিদ্র, দরিদ্র বুঝেন, তার সাথে যুক্ত হয়ে যাবে জফলা, এবং জফলা যুক্ত হলে আদিশ্বর বৃদ্ধি পাবে। অর্থাৎ আদিশ্বর ছিল দ, দয়ের পরে অ ছিল, হয়ে যাবে দয় আকার, হয়ে যাবে কি দয় আকার। অর্থাৎ এই যে দটা, এই দটার পরে একটা আকার বসবে, এই দটার পরে একটা আকার বসবে, অর্থাৎ দারিদ্র। এটা হচ্ছে নাউন, দিস ওয়ান ইজ নাউন। তার মানে এটা নাউন, এটা নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে রাইট। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমাদের যে রুলস ছিল, আমাদের যে রুলস ছিল, রুলসটা কোথায়? হ্যাঁ, আমাদের যে শব্দটা ছিল যে কোনটি বিশেষ্য, এখন কোনটা বিশেষ্য একটু খেয়াল করেন। আমার কোনটা বিশেষ্য খেয়াল করেন। আমি প্রথমে যদি চিন্তা করি, ধরেন আমি বললাম যে উৎকৃষ্ট গরুর দুধ, ধরেন আমি বললাম যে উৎকৃষ্ট গরুর দুধ, তাহলে এই যে উৎকৃষ্ট গরুর দুধ, এখন এই উৎকৃষ্ট শব্দটা কি? আমার প্রশ্নে প্রদত্ত শব্দ, আর তারপরে আছে আমার কুলবিদ শব্দ, তাহলে প্রশ্ন প্রদত্ত শব্দটা কি? এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, রাইট? ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এখন আমি অ্যাডজেক্টিভের সাথে যদি নাউন যোগ করে দেই, তাহলে উৎকৃষ্টতা, উৎকৃষ্টতা এটা হয়ে যাবে আমার নাউন। তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে রাইট, আর এটা নাউন হিসেবে রাইট। তার মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন হিসেবে রাইট। এবার দেখেন এক, এটা তো আগেই বলছি, একদিন যদি বলি যে একদিন, তাহলে একদিন এক্ষেত্রে একের পরে কল্পিত শব্দ আসছে, তার মানে এক কি? এক হচ্ছে এই জায়গায় অ্যাডজেক্টিভ। আবার ঠিক সেম দরিদ্র লোক, দেখেন যখন বলবো দরিদ্র লোক, তার মানে দরিদ্রর পরে লোক আসছে, তার মানে দরিদ্র শব্দটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে আমার কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে এই যে উৎকৃষ্টতা, এই যে উৎকৃষ্টতা। বলেন বুঝছেন না বুঝেন নাই? বলেন বুঝছেন না বুঝেন নাই? বুঝছি, বুঝছি। বাসখায় অর্থ কি জানি না। আচ্ছা, একজন রাসমণি কুণ্ডু বলছিল। আচ্ছা, সমস্যা নাই, অনেক শব্দই নতুন জানবেন না, বাট মানে ইনশাল্লাহ ক্লাসে নিয়মিত ক্লাস করলে অনেক শব্দ জানতে পারবেন। আর ক্লাসের শব্দ কোথা থেকে পড়বেন না পড়বেন এগুলো সব আমরা বলে দিব ক্লাসে। অর্জিত সাফল্য, আরশি কাব্য বলছে অর্জিত সাফল্য, এটা হবে না? মানে আমরা যদি ধরি যে অর্জিত সাফল্য, এটা হবে কিনা? হ্যাঁ, তো ধরেন, সমস্যা কি? অর্জিত সাফল্য যদি আপনি আপনারা আসলে মানে কনফিউজড হয়ে যান কেন? এই যে দেখেন, আমরা যে সাফল্যের যে ব্যাপারটা বলছি, আমি সাফল্যের চূড়া বলে আমি সাফল্যকে কি ধরছি? নাউন ধরছি না? আমি সাফল্যের চূড়া বলে সাফল্যটাকে কি ধরছি? এই যে এখানে বিভক্তি যুক্ত আছে, বিভক্তি যুক্ত আছে, তার মানে কি? তার মানে এটা নাউন ধরছি আমি, এই তো। এখন আপনি বলছেন না ভাই আমি সাফল্যের চূড়া ধরবো না, আমি ধরবো অর্জিত সাফল্য। তো ধরেন আপনি অর্জিত সাফল্য, আপনি যদি অর্জিত সাফল্য ধরেন, তো তারপরেও কি এই অর্জিত কি? কল্পিত শব্দ। তো কল্পিত শব্দ কোথায় বসছে? কল্পিত শব্দ বসছে প্রশ্নবোধক শব্দের পূর্বে, তার মানে প্রশ্নবোধক শব্দটা কি? নাউন। তো একই তো হইলো, সাফল্যটা কি হইলো? সাফল্য তো নাউনই হইলো, নাউনই তো হইলো, আমি তো নাউনই বলছি। আমার কথা বুঝেন নাই? আপনি যেমনি মিলান ভাই, এটা বহুত গবেষণা করে টেকনিক বানাইছি, বহুত গবেষণা করে বানাইছি, বহুত উত্তর মিলাইছি, এটা 100% মিলবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে আপনার বুঝার ভুল আছে কোথাও, এটা 100% মিলবে। কথা বুঝতে পারছেন? এখন ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এই যে সারা রহমান বলছে এক, এক নিয়ে যেটা দেখাচ্ছিলাম, একদিন, আমি এটাকে বলছি এক হচ্ছে অ্যাডজেক্টিভ, দিন হচ্ছে নাউন। এখন সারা বলছে ভাইয়া একের অধিক, এটাও তো হয়, এটাও তো হয় একের অধিক। হ্যাঁ হয়, যখন আপনি বলবেন একের অধিক, যখন আপনি বলবেন একের অধিক, তখন কিন্তু একের এটা নাউন, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ না, তখন এটা নাউন। এখন বলতে পারেন তাহলে ভাইয়া এককে আমি তাহলে এটাকে নাউন ধরলাম না কেন? কারণ এটারে ভাই নাউনও হয়, এটা অ্যাডজেক্টিভও হয়, কিন্তু উৎকৃষ্ট নিয়ে কোনো ডাউট নাই, 100% শিওর এটা নাউন। অর্থাৎ এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট। বুঝছো না বুঝো নাই? তুমি যে বলছো যে ভাইয়া এটা তো একের অধিক, এটাও হয়, হ্যাঁ হয়,
সেক্ষেত্রে একের এর মধ্যে বিভক্তি যুক্ত আছে, তাহলে এটাকে নাউন ধরবো কেন? নাউন ধরা যাবে, অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু তাহলে এক তো আমি অ্যাডজেক্টিভও পাচ্ছি, নাউনও পাচ্ছি, তার মানে দুটোই হয়, তার মানে এটা নিয়ে কনফিউশন আছে। কিন্তু উৎকৃষ্টতা যে নাউন, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, কোনো কনফিউশন নাই, তার মানে 100% এটা নাউন। বলো বুঝছো না বুঝো নাই? সারা রহমান বলছে ওকে জি স্যার, বুঝছি বুঝছি বুঝছি। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু জানাও তো ভাই, সবাই কি ক্লিয়ার কিনা? তানিয়া বলছে ভাইয়া লিখিত অংশের প্রস্তুতির জন্য করণীয় কি? লিখিত অংশের প্রস্তুতির জন্য কি করণীয় সেটা তো আমরা আলাদা লিখিতের উপরে ক্লাস নিব, সেই তখন বলবো। এখন লিখিত উপরে করণীয় কি সেটা আমি আপনাকে একটা ইয়াতে বুঝিয়ে দিতে পারবো না। লিখিতের উপরে কি করণীয় এটা আমরা লিখিত নিয়ে আলাদা ক্লাস নিব একটা। আপনাদের যে সাইক্লোন ব্যাচের ক্লাস, এই সাইক্লোন ব্যাচের একটা ক্লাস আমি ফ্রি নিব লিখিতর জন্য, যাতে আপনারা একটা আইডিয়া পান যে হ্যাঁ আচ্ছা লিখিতের উপরে কি কি ক্লাস হয়। ঠিক আছে, টেনশন নাই, ওকে ফাইন। তাহলে এটা আমরা গেল, এটা হচ্ছে একদিন। এবার আসো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে যাই। এটার কারেন্ট আনসার উৎকৃষ্টতা। এরপর আসো নিচের কোনটি বিশেষ্য পদ? নিচের কোনটা বিশেষ্য পদ? আর্থিক, আধুনিক, অধীত, অবসান। সিম্পল বিষয়, আমি যদি বলি আর্থিক লেনদেন বা আর্থিক বিষয়ে বলি, তাহলে আর্থিক এখানে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, কারণ কল্পিত শব্দ পরে আসছে, ওকে ফাইন, আর্থিক অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে আধুনিক ছেলে, হ্যাঁ আধুনিক ছেলে, ওকে তাহলে আধুনিক ছেলে, আধুনিক হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে ফাইন। এরপর দেখো আমি যদি বলি অধীত বিষয়, অধীত মানে যেটা পড়া হয়েছে, তার মানে অধীত বিষয়, তার মানে যে বিষয়টা পড়া হয়েছে, তার মানে এখানে অধীত এটাও অ্যাডজেক্টিভ, তার মানে কি? তার মানে ডেফিনেটলি আমার এটা নাউন বুঝাই যাচ্ছে। তারপরও দিয়ে দিচ্ছি চূড়ান্ত অবসান, তার মানে অবসানের পূর্বে কল্পিত শব্দ আসছে, এই যে কল্পিত শব্দ পূর্বে আসছে, তার মানে প্রশ্নবোধক শব্দটা কি? প্রশ্নবোধক শব্দটা হচ্ছে নাউন, এই যে প্রশ্নবোধক শব্দটা হচ্ছে নাউন, এই যে চূড়ান্ত কল্পিত শব্দ আর প্রশ্নবোধক শব্দ অবসান, তার মানে প্রশ্নবোধক শব্দটা কি? নাউন। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো সিম্পল ট্রিক্স, কারেন্ট আনসার নাউন 100% বুঝবেন। হ্যাঁ একজন বলছে সাউন্ড নাই, সাদিক বলছে সাউন্ড নাই। শুধু কি সাদিকেরই সাউন্ড নাই না বাকি সবাই কেউ সাউন্ড পাচ্ছেন না? একটু জানান তো। সাউন্ড নাই মানে দাঁড়ান, তো আপনার বুঝার ভুল আছে কোথাও, বুঝছো না বুঝো নাই? আমি তো সাউন্ড পাচ্ছি, চেক করলাম, একটু জানান তো সাউন্ড পাচ্ছেন না? হ্যাঁ সাউন্ড তো আছে। কি বলছে 13 কাজের অবসান, হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। একজন বলছে স্যার আধুনিক এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যদি বলি আধুনিকতা, আধুনিকতা বললে সেটা তো নাউন। আধুনিকতা যখন বলবেন কোন শব্দের শেষে মনে রাখবেন লাস্টে যখন তা, তয়ব, তয়কার তা ইত্যাদি যুক্ত হয় তখন সেটা নাউন হয়ে যায়। কোন শব্দ এটা লাস্টে যদি তা যুক্ত হয়, এই মাত্রই তো পড়াইলাম রে ভাই, এই মাত্রই তো পড়াইলাম, দেখো কোন একটা শব্দ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে তুমি যখন তা যুক্ত করে দিবা সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, মাত্রই তো পড়াইলাম। দরিদ্র অ্যাডজেক্টিভ, তা যুক্ত করে দিলে নাউন হয়ে গেছে। তাহলে এবার তুমি বলো আধুনিক অ্যাডজেক্টিভ, আধুনিকতা, এটা কি নাউন? সিম্পল, বুঝছো না বুঝো নাই? যখন আধুনিকতা বলবা তখন তো সেটা নাউন, কিন্তু আধুনিকতা তো তোমার প্রশ্নে আসে নাই, আসছে শুধু আধুনিক, তাহলে এটা কি? এটা তো অ্যাডজেক্টিভ, বুঝছো? ওকে ফাইন। স্যার অধীত মানে কি? অধীত মানে হচ্ছে যেটা পড়া হয়েছে সেটা, অধীত মানে হচ্ছে যেটা পড়া হয়েছে সেটা, এটা হচ্ছে অধীত। স্যার আধুনিক যুগ, হ্যাঁ এটাও হয়, কোনো সমস্যা নাই, আধুনিক যুগ এটাও হয়, কোনো সমস্যা নাই। আচ্ছা কি বলছে স্যার আধুনিকতা হয় না? এই যে শিউলি বলছে স্যার আধুনিকতা হয় না, হ্যাঁ এই যে বললামই তো, আধুনিকতা আপনি যখন বলবেন তখন সেটা নাউন হয়ে যাবে, ঠিক আছে? যখন আপনি বলবেন আধুনিকতা তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে নাউন। হ্যালো, তাহলে কি ক্লিয়ার? আর শিকাব্য বলছে না, সরি কি শিউলি বলছে স্যার আধুনিকতার হয় না। হ্যাঁ শিউলি আশা করি তুমি বুঝে গেছো, শিউলি আশা করি তুমি বুঝে গেছো, ওকে ফাইন, ওকে ফাইন, আশা করি সবাই ক্লিয়ার। ভেরি গুড, ঠিক আছে পরের কোশ্চেনে আসি, আসো। আসো তাহলে পরের কোশ্চেনে আসি আমরা।
তাহলে পরের কোশ্চেনে কি আছে? পরের কোশ্চেনে আছে হচ্ছে 14 নাম্বার, স্নিগ্ধ শব্দটি কোন পদ? এখন দেখো স্নিগ্ধ, এটা কিন্তু তোমার মনে করো যে স্নিগ্ধ আখি, সিম্পল বিষয়, এটা তো তোমার যে কবিতার মধ্যে আছে স্নিগ্ধ আখি। তাহলে আখি শব্দটা কোথায়? কল্পিত শব্দ। কোথায় বসছে? পরে। তার মানে স্নিগ্ধ শব্দটা কি? অ্যাডজেক্টিভ। সিম্পল, এটা খুব একটা কঠিন না, সিম্পল জিনিস। ওকে ফাইন। এরপর দেখো, এখন কেউ যদি বলে স্যার স্নিগ্ধতা, এটা কি হবে? স্নিগ্ধতা নাউন, কারণ অ্যাডজেক্টিভের সাথে তা প্রত্যয় যুক্ত হলে সেটা নাউন। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। এরপর দেখো, যদি বলি কোনটি বিশেষণ পদ? কোনটি বিশেষণ পদ? সততা, সৎ, দর্শন, জনতা। সততা, সৎ, দর্শন, জনতা কি বলছে? কোনটা বিশেষণ পদ? আচ্ছা চলো আমরা দেখি। আমাদের টেকনিক তো এই দুইটা। এখন আমি যদি বলি বর্ণনাতীত সততা, তার মানে সততা শব্দটার আগে কল্পিত শব্দ আসছে, তার মানে সততা শব্দটা নাউন। অথবা আমি যদি এভাবেও বলি সততার সাথে জীবন অতিবাহিত করেছি, সততার সাথে, তাও সততা নাউনই হয়, কারণ এর সাথে বিভক্তি যুক্ত করা গেছে। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। অথবা আমি যদি এভাবেও চিন্তা করি যে মূল শব্দটা সৎ, তার সাথে যুক্ত হয়েছে তা, তাও সেটা নাউন হবে। মানে তুমি যেভাবেই চিন্তা করো সততা নাউনই হবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা গেল এটা। আমি কি বুঝাইতে পারছি? তুমি যেভাবেই চিন্তা করো, তুমি এটা যদি এভাবে চিন্তা করো যে এটা কল্পিত শব্দ, এটা প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক শব্দটার আগে কল্পিত শব্দটা আসছে এইটা, তার মানে প্রশ্নবোধক শব্দটা নাউন। এভাবেও চিন্তা করতে পারো। তুমি এভাবেও চিন্তা করতে পারো যে সততার সাথে, সততার সাথে, তো এই ক্ষেত্রে সততার সাথে তার মানে বিভক্তি যুক্ত আছে সততার সাথে, এই হিসাবেও এটা নাউন। আবার এভাবেও যদি চিন্তা করো, সৎ শব্দটা অ্যাডজেক্টিভ, সৎ শব্দটা কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যদি আমার এই যে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি আমার তা যুক্ত হয়ে যায়, এটা কি হয়ে যাবে? এটা নাউন হয়ে যাবে। তার মানে তখন এটা কি হয়ে যাবে? তখন সততা এটা হয়ে যাবে নাউন। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে এটা গেল সততার ব্যাপারটা। এরপর সততার ব্যাপারে পরে কি আছে? সৎ ব্যক্তি, সৎ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ব্যক্তি আসছে, কারণ কল্পিত শব্দ, যে কল্পিত শব্দ পরে আসছে, তার মানে প্রশ্নবোধক শব্দ অ্যাডজেক্টিভ, সৎ ব্যক্তি। এরপর দেখো দর্শনের জন্য, তাহলে দর্শনের জন্য লাস্টে আমার মানে বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে কি 100% মানে এটা আমার কি হবে? বিভক্তি যুক্ত হয়েছে মানে নাউন। এখন কেউ যদি বলে আধুনিক দর্শন, তাও হবে, কোনো সমস্যা নাই। আধুনিক দর্শন বলো, তাও সেটা নাউনই হয়, কারণ কল্পিত শব্দ আগে বসছে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। এখন কেউ যদি বলে দর্শন শাস্ত্র, কেউ যদি বলে দর্শন শাস্ত্র, তাইলে হবে না। কেন হবে না? কারণ দর্শন শাস্ত্র যখন বলতেছি তখন কিন্তু এটা একটা ওয়ার্ড হয়ে গেছে সমাসবদ্ধ পদ হিসেবে। দর্শন শাস্ত্র কিন্তু আলাদা দুইটা ওয়ার্ড না। তো যেহেতু এটা আলাদা দুইটা ওয়ার্ড না, এই কারণে এইটা চিন্তা করা যাবে না। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? দর্শন শাস্ত্র যখন বলবো তখন এটা আলাদা। হ্যালো, এখন বলা সম্ভব না, এখন অনলাইনে আছি। ওকে, তাহলে দর্শন শাস্ত্র জিনিসটা কি ক্লিয়ার? আশা করি এইটা বলা যাবে না। দর্শন শাস্ত্র যদি বলেন, এই ক্ষেত্রে আপনার মনে হতে পারে ভাই শাস্ত্র এটা তো কল্পিত শব্দ, তাহলে দর্শন তো আমার আগে বসছে, মানে প্রশ্নবোধক শব্দ তো আমার আগে বসছে, তাহলে তো এটা আমার অ্যাডজেক্টিভ হওয়ার কথা। কিন্তু এটা ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ এটা একটা সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ ধরা যাবে না। কথা কি ক্লিয়ার? ওকে, এই যে দর্শনের জন্য, এটাও ধরা যাবে। অথবা আপনি যদি বলেন যে কি বললাম একটু আগে, আরেকটা কি বললাম জানি, যে কি দর্শন বললাম, মানব দর্শন বা হোয়াটএভার, আপনি যদি অন্য কোনো শব্দ বলেন সেটাও হবে। ওকে ফাইন। এরপর আসেন, এরপর হচ্ছে জনতা। দেখেন জনতা আর ভিড় বিভক্তি যুক্ত আছে, তার মানে কি? তার মানে নাউন শিওর 100%। তার মানে আমার কারেক্ট আনসার সৎ ব্যক্তি, সিম্পল বিষয়। তার মানে আমার কারেক্ট আনসার হচ্ছে সৎ ব্যক্তি। বুঝছো না? বুঝো নাই? কারেক্ট আনসার হচ্ছে সৎ ব্যক্তি। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝছো? শামীম হোসেন বলছে আপনি পড়াতে পড়াতে পাগল হয়ে যাবেন, সাথে আমাদেরকেও করবেন। ওটা ব্যাপার না, আমি পাগল মানে এতদিনে যদি হইতাম তাহলে হয়ে যাইতাম অলরেডি। শোন, তোদেরকে একটা কথা বলি, তোদের মাঝে মাঝে মনে হয় না যে শাওন ভাই কিভাবে এত মনে রাখে? মনে হয় না তোদের? আমি তোদেরকে একটা কথা বলি, একদম সোয়ার অফ গড, কসম খোদার, কোন একটা টপিক পড়ানোর পর, ধর আমি তোদেরকে সমাজ পড়াইছি বা কারক পড়াইছি বা নত্য সত্য বিধান পড়াইছি বা বানান পড়াইছি বা সন্ধি পড়াইছি, যেই টপিকই পড়াই, এই টপিক পড়ানোর পর তোমার আর আমার মধ্যে ডিফারেন্স কি জানো? কোনো ডিফারেন্স নাই। তুমি যে কটা রুলস জানো, মনে রাখবা শাওন স্যারও সেই কটা রুলস জানে। একটা রুলসও শাওন স্যার বেশি জানে না যেটা তোমাকে শাওন স্যার পড়ায় নাই। আমি যখন ব্যাচে পড়াই তখন আমি আমার সর্বোচ্চ দিয়ে, আমি উজাড় করে দিয়ে পড়ানোর চেষ্টা করি। এই জন্য ক্লাসের পরে
তুমি এটা মনে রাখবা যে শাওন স্যার যে রুলস জানে আমিও সেই রুলস জানি, শাওন স্যার যে কটা রুলস পারে আমিও সে কটা রুলস পারি, কিন্তু তারপরও তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। 100 নতুন সমাজ, সমাজ টপিক তুমি আমার সমাজের ক্লাস করছো পুরোটা, ক্লাস করার পরেও যদি 100 সমাজ নতুন দেয় যেটা আমিও জীবনে আগে করি নাই কোনোদিন, এমন সমাজ যদি দেয় আমার 100টার মধ্যে 80টা হবে বা 90টা হবে, আমি কনসেপ্ট খাটায়া উত্তর দিতে পারবো, কিন্তু তোমার 100টার মধ্যে 30 থেকে 40টা হইতে খবর আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আপনিও যারা জানেন আমিও তাই জানি, তারপরও ডিফারেন্স কোথায়? ডিফারেন্স কোথায় জানো? 15 বছরের প্র্যাকটিসে, এটা হচ্ছে ডিফারেন্স। অভিজ্ঞতার হচ্ছে ডিফারেন্স। আমি 15 বছর ধরে প্র্যাকটিস করি, কোন একটা টপিক আমার কতবার যে পড়ানো হয়েছে, একটা টপিক কতবার যে পড়ানো হয়েছে এটা তুমি মানে হদিস পাবা না। যেমন আমি তোমাদেরকে একটা সিম্পল একটা হিসাব দেখাই, একদম সিম্পল একটা হিসাব দেখাই, একদম সিম্পল একটা হিসাব দেখাই। দেখ, এখন তো সিনিয়র হয়ে গেছি, এখন তো অফলাইনে খুব একটা দৌড়াদৌড়ি করি না, বাট আমি জাস্ট 1 বছর আগের কথা, 2 বছর আগের কথা যদি চিন্তা করি, 2 বছর আগে আমার অ্যাডমিশন কোচিং এর যে রুটিন ছিল এটা দেখলে তোরা পাগল হয়ে যাবি ভাই। তোরা চিন্তা করো যে ভাই আপনি মানুষ না রোবট, আপনার কেমনে সম্ভব? আমি কিভাবে ক্লাস নিতাম দেখো, ধরো শনিবার আমি ক্লাস নিতাম ফরিদপুরে, শনিবার ক্লাস নিতাম ফরিদপুরে, রবিবারে ক্লাস নিতাম আমি ঢাকায় এসে ফার্ম গেটে, রবিবারে ক্লাস নিতাম আমি ঢাকায় এসে ফার্ম গেটে, রবিবার ফার্ম গেট, ওকে ফাইন। সোমবার আমি মানে রোববার রাতে চিটাগাং চলে যেতাম, সোমবারে ক্লাস নিতাম চট্টগ্রাম, সোমবারে ক্লাস নিতাম আমি ধরো চট্টগ্রাম, মঙ্গলবারে চট্টগ্রাম থেকে চলে আসতাম, মঙ্গলবার থেকে চট্টগ্রামে চলে এসে ক্লাস নিতাম হচ্ছে মৌচাকে, চট্টগ্রামের থেকে চলে এসে ক্লাস নিতাম মৌচাকে, মঙ্গলবার রাতে মৌচাকে থেকে ক্লাস নিয়ে রাত্রেবেলা চলে যেতাম বরিশাল, বুধবারে ক্লাস নিতাম বরিশাল, বুধবারে ক্লাস নিতাম আমি বরিশাল, বরিশাল থেকে চলে এসে বরিশাল থেকে আইসা বৃহস্পতিবারে সরাসরি বরিশাল থেকে চলে যেতাম আমি হয় রংপুর নইলে রাজশাহী কোন একটা জায়গায়, রাজশাহী ধরলাম, রাজশাহীতে ক্লাস নিতাম, কারণ হচ্ছে রংপুরে 2 বছর আগে যাইনি, রাজশাহীতে যাইতাম, রংপুরে গত বছর গেছি, তো রাজশাহী ধরলাম, রাজশাহীতে ক্লাস নিতাম, রাজশাহী থেকে পরের দিন এসে শুক্রবারে ক্লাস নিতাম হচ্ছে উত্তরায়, শুক্রবারে ক্লাস নিতাম সকালবেলা উত্তরায়, সারাদিন উত্তরায় ক্লাস নিয়া তারপরে রাত্রেবেলা বাসায় যেতাম, বাসায় যেয়ে 1 সপ্তাহের কাপড় চোপড় ময়লাগুলা রাখতাম, রাইখা নতুন 1 সপ্তাহের জন্য ব্যাগে ঢুকাইতাম, ঢুকায় খালি 1 রাত ঘুমাইতাম, পরের দিন সকালবেলা ফরিদপুরের উদ্দেশ্যে আবার রওনা, সকালবেলা যাই আবার ক্লাস। এইভাবে চলতো আমার 3 সপ্তাহ, মানে 3 মাস থেকে 4 মাস, যেই টাইমটা তোমাদের অফলাইনে যখন আমি ক্লাস নিতাম, যে টাইমটা তোমাদের হচ্ছে অ্যাডমিশন কোচিং সিজন। এখন আসো, ধরো ফরিদপুরে আমি যখন ক্লাস নিছি তো 5টা ব্যাচে ক্লাস নিছি, যেই জায়গায় যাই আমার ডেইলি মিনিমাম 5টা ব্যাচে ক্লাস থাকে, ডেইলি মিনিমাম 5টা ব্যাচে ক্লাস থাকে, তো ডেইলি যদি 5টা ব্যাচে ক্লাস থাকে, আর সন্ধ্যার পরে 2টা অনলাইন ব্যাচ, সন্ধ্যার পরে 2টা অনলাইন ব্যাচ, কিছু ব্যাচ থাকে পার্সোনাল, কিছু ব্যাচ থাকে আমার কোচিং এ। এখন তাহলে প্রতিদিন আমার দেখা গেছে আমি সকালবেলা ফরিদপুরে 5টা ব্যাচে আমি ধরো সমাজ পড়াইছি, তো ঢাকায় এসে কি আমার অ্যাডমিশন কোচিং এর লেকচার কিন্তু কোচিং গুলোতে সেম হয়, তুমি জানো কিনা জানি না, তো ফরিদপুরে মনে করো 5টা ব্যাচে আমি সমাজ পড়াইছি, পরের দিন ফার্মগেটে এসে আমার সমাজ পড়াইতে হবে না স্টুডেন্টদেরকে, তো পরের দিন ফার্মগেটেও সমাজ পড়াইছি 7টা ব্যাচে, আবার সোমবার চট্টগ্রামে গিয়া 7বার সমাজ পড়াইছি। তার মানে যেই লেকচারে আমি সমাজ পড়াইছি কোন একটা সপ্তাহে মানে এক জায়গায় 7বার, তার মানে ওই সপ্তাহে আমার 7 দিনে মোট 7 49 বার আমার সমাজ লেকচার ডেলিভারি দেওয়া হয়েছে, 49 বার শুধু এক সপ্তাহে ওই সিজনের জন্য। আচ্ছা এবার চিন্তা কর, এইভাবে আমি পড়াচ্ছি গত 15 বছর ধরে, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত, গত 15 বছর ধরে। হিসাবের সুবিধার্থে এটা আমি 50 ধরে নিলাম, তাহলে 50 × 15, 50 × 15, তার মানে কি 5 15 75 আর একটা শূন্য, 750 মাইনাস একটা 15 যদি বেশি ধরছিলাম তাহলে -15, তার মানে 635 বার, সরি তার মানে 735 বার। এটা শুধু আমার অ্যাডমিশন কোচিং এ রিভাইজ দেওয়া হয়েছে, শুধু অ্যাডমিশন কোচিং স্টুডেন্টদের পড়াইতে গিয়া 735 বার আমার সমাজ টপিক রিভাইজ দেওয়া হয়েছে। আর এছাড়া আমার বিসিএস বল, ব্যাংক জব বল, প্রাইভেট ব্যাচ বল, সব মিলে আমার ফ্রি ক্লাস বল, সব মিলে আমার মিনিমাম আরো 500 বার আছে। তার মানে অ্যাপ্রক্সিমেটলি যে কোনো টপিক, তুই যে কোনো টপিক বল, কমপক্ষে 1200 বার আমার প্র্যাকটিস করা আছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি। আমি সোয়ার অফ গড বললাম তো, কসম করে বললাম, যে কোনো একটা টপিক আমি পড়ানোর পরে আমার যারা বিস্তারিত প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছে তারা দেখতেছে, বা আজকে তো 2টা ক্লাসই তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, তোমরা বুঝতেছো কতটা খুঁটিনাটি টপিক ধরে ধরে আমি পড়াই। তো আমি যে কোনো একটা টপিক পড়ানোর পরে আমি তোমাকে মানে একদম মানে ইয়া করে বলতেছি, মানে সত্য বলতেছি যে শাওন স্যার এবং তোমার মধ্যে জানার মধ্যে, রুলস জানার মধ্যে কোনো কমতি নেই। তুমিও যা জানো শাওন স্যারও তা জানে,
শাওন স্যার যা জানে এর একটা অংশ তুমি কম জানো না, সব জানো, কিন্তু তারপরও তোমার আমার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটা, আমি প্র্যাকটিস করছি 1200 বার, তুমি 12 বারও প্র্যাকটিস করো নাই, প্রবলেমটা হচ্ছে এইটা। সো আমরা ক্লাস নেওয়ার পরে যত প্র্যাকটিস করবা তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। কথা কি ক্লিয়ার? এন্ড কিছুদিন ওয়েট করো, অল্প কিছুদিন ওয়েট করো, প্র্যাকটিসের জন্য আমাদের বই আসতেছে, আমাদের ওয়েবসাইট আসতেছে, তুমি প্র্যাকটিস করতে করতে পাগল হয়ে যাবা, তোমার পাগল বানায় ফেলবো প্র্যাকটিস করতে করতে, টেনশন নিও না, অল্প কটা দিন ওয়েট করো, জাস্ট অল্প কটা দিন ওয়েট করো, ঠিক আছে? ওকে ফাইন। চলো আমরা তাহলে আমাদের পড়ায় চলে যাই, আসো। তাহলে এই যে বিভীষণ পদ, এটা আমাদের গেল, বিভীষণ পদ জিনিসটা এটা আমাদের গেল। আসো পরের পয়েন্টে আসি আমরা, এটা বিভীষণ পদ গেল, পরের পয়েন্টে আসি আমরা। দেখো পরের পয়েন্টে কি আছে, 16 নম্বর, নিম্নোক্ত শব্দের মধ্যে বিশেষ্য কোনটি? কোনটা বিশেষ্য পদ বলো? বিস্ময়, ভগ্ন, মধুর, রেশমি, কোনটা? দেখো সিম্পল হিসাব, দেখো আমি যদি বলি অনন্ত বিস্ময়, তার মানে কি অনন্ত শব্দটা আমার কল্পিত শব্দ, তাহলে কল্পিত শব্দ আগে বসছে, তার মানে বিস্ময় কি নাউন। অথবা তুমি যদি বলো বিস্ময়ের সাথে, আমি ব্যাপারটা পরিলক্ষিত করলাম, তাহলে বিস্ময়ের সাথে, এক্ষেত্রেও বিস্ময়ের নাউন হবে, কারণ বিভক্তি যুক্ত আছে, যেমনি বলো নাউন। এরপর দেখো ভগ্ন হৃদয়, ভগ্ন হৃদয় মানে হৃদয়ের অবস্থা বোঝাচ্ছে, ভগ্ন কি অ্যাডজেক্টিভ, সিম্পল হিসাব, ওকে ফাইন, ভগ্ন হৃদয়। তাহলে এরপর দেখো মধুর স্মৃতি, তাহলে মধুর এটা অ্যাডজেক্টিভ, কারণ মধুরের পরে স্মৃতি বসছে, কল্পিত শব্দ, তাহলে কল্পিত শব্দ যদি পরে বসছে তাহলে প্রশ্নবোধক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো রেশমি সুতা বা রেশমি কাপড় বা রেশমি সুতা, তার মানে রেশমি এটা অ্যাডজেক্টিভ, তার মানে আমার কারেক্ট অ্যান্সার কি বিস্ময়, সিম্পল হিসাব, তার মানে আমার কারেক্ট অ্যান্সার কি বিস্ময়, সিম্পল হিসাব। কনসেপ্টটা কি ক্লিয়ার? 16 নম্বরের অ্যান্সার হচ্ছে এ, 16 নম্বরের অ্যান্সার হচ্ছে এ। এরপর আসো, স্যার বানানে এত বেশি প্রবলেম হচ্ছে স্যার, একটু কষ্ট করে বানান নিয়ে একটা ক্লাস নিন প্লিজ। ওকে ফাইন, বানান নিয়ে একটা ক্লাস নেবো, যাও বানান নিয়ে একটা ক্লাস নেবো, আসো যাও। স্যার আমাদের ক্লাস কখন শেষ করবেন? আমাদের ক্লাস সর্বোচ্চ আর 20 মিনিট, সর্বোচ্চ আর 20 মিনিট। এবার দেখো 20 মিনিট লাগবে না, 15 মিনিট, কারণ শব্দ থেকে পদ নির্ণয় এটাই একটু কঠিন, বাক্য থেকে খুবই সহজ, একটু পরে দেখালেই বুঝবি। এবার দেখো তাহলে কোনটি বিভীষণ, কোনটি বিভীষণ হচ্ছে, দেখো দিন, দিনান্ত, দিন রাত নাকি দিন, দিন বানান কিন্তু দুইটা আছে। এবার দেখো কোনটা, যদি বলি দিনের বিভক্তি যুক্ত করছো তাও রাইট, এটা নাউন। আবার যদি প্রতিদিন, এক্ষেত্রে দিন পরে বসছে, এক্ষেত্রেও এটা নাউন, মানে যাই বলো তুমি এটাকে দিন নাউন হিসাবে ধরতে হবে তোমার। এরপর দেখো আমি যদি বলি দিনান্তে, মানে দিনান্তে বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে এটাও নাউন। তারপর হচ্ছে দিন রাতের, মানে দিন রাত এখানে একটা শব্দ, এর সাথে বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে এখানেও দিন নাউন। তার মানে কি এই যে দিন, এই দিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই দিনটা দ্বারা গরিব দুঃখী বুঝায়, যে দিন দুঃখী, এই দিনটা দ্বারা কি বুঝায়? গরিব গরিব বুঝায়, বুঝতে পারছো? মানে আমরা বলি না যে এই দিনটা দ্বারা কি বুঝায়? গরিব বুঝায়। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি যে দিনে দয়া করো, এই ক্ষেত্রে আবার বুঝেন দিনে দয়া করো, ভালো চমৎকার একটা জিনিস, যখন আমরা কারক পড়বো, কারক পড়ার সময় কিন্তু এই যে দিনে দয়া করো এটা আমরা পাবো সম্প্রদান কারকের মধ্যে। এখন এই ক্ষেত্রে কিন্তু দিন বিভক্তি যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে নাউন হয়ে যাবে। আবার দিন দুঃখী, এই ক্ষেত্রে দিন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এখন বলছে কোনটা বিশেষণ, তার মানে লজিক্যালি এটাকে একদিক থেকে বিশেষণ বলা যায়, বুঝছো? কিন্তু বাকিগুলা কিন্তু আমার কোনোভাবে বিশেষণ বলা যায় না, বাকিগুলাকে 100% নাউন বলতে হবে। সেই ক্ষেত্রে আমার বেস্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে আমার বেস্ট অ্যান্সার হচ্ছে দিন। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, যদিও দিন আমার নাউনও হয়, কিন্তু দিন অ্যাডজেক্টিভও হয়, কিন্তু বাকি কোনোটা অ্যাডজেক্টিভ হয় না। তো আমার প্রশ্ন বলছে কোনটা বিশেষণ, তার মানে এটাকে আমার বেস্ট অ্যান্সার ধরতে হবে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, পরের কোশ্চেনে আসো। নিচের কোন পদটি বিশেষণ? আসো দেখো দিগম্বর, দিগম্বর মানে কি তোমরা অনেকে বুঝো না, এই জন্য বোঝানোর জন্য দিছি। দিগম্বর শব্দের অর্থ হচ্ছে শিব, এটা হচ্ছে মানে দিগম্বর শুধু দুইটা অর্থ, একটা হচ্ছে শিব, শিব যদি হয় দিগম্বর শব্দের অর্থ তখন সেটা বিশেষ্য, আর যদি দিগম্বর মানে উলঙ্গ বোঝায়, মানে কাপড় চোপড় ছাড়া, তো এই ক্ষেত্রে হচ্ছে বিশেষণ। দিগম্বর শব্দ দ্বারা উলঙ্গ বুঝায়, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ। দিগম্বর শব্দ দ্বারা শিব বুঝায়, সেক্ষেত্রে নাউন। ওকে ফাইন। এখন দিন, এটা তো বুঝলাই যে দিনে দয়া করো দিন বিশেষ্য, আবার দিন দুঃখী দিন বিশেষণ, এটাও বুঝলা, একটু আগে বুঝেছি। তার মানে এই ক্ষেত্রে কারেক্ট আনসার দুইটাই হয়, কারেক্ট আনসার দুইটাই। আমার প্রশ্ন কি বলছে? নিচের কোন পদটি বিশেষণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটার মধ্যে আমি কোনটাকে মোর অ্যাপ্রোপ্রিয়েট ধরবো? দুইটাই তো আমার কারেক্ট আনসার হয়। এখন মোর অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি তাহলে হচ্ছে দিনে দয়া করো। এখন আসো কেন ভাই, দিগম্বর শব্দটা আমাদের সমাজে
স্টুডেন্ট বা শিক্ষার্থী সমাজে এতটা প্রচলিত শব্দ না। আর যদি প্রচলিত শব্দ হয়েও থাকে সেক্ষেত্রে দিগম্বর শব্দটা আমরা উলঙ্গ হিসেবে ব্যবহার খুব একটা করি না, আমরা শিব হিসেবেই ব্যবহার করি। আমরা কথা বুঝতে পারছো? তো সেই লজিকে এটাকে আমি নাউন ধরে আমি এটাকে মোর অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে অ্যাডজেক্টিভ ধরবো, অর্থাৎ এটাকে আমি কারেক্ট আনসার ধরবো। আমি কিন্তু আবারও বলি উত্তর আমার দুটোই হয়, বাট দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমি কি বুঝতে পারছি? আমার বিশ্বাস তোমাকে এইভাবে প্র্যাকটিস কেউ করাবে না, আমার বিশ্বাস নোওয়্যার, কোথাও পাবা না। ভগ্ন অর্থ কি? ভগ্ন মানে ভেঙে গেছে যেটা, ভগ্ন মানে ভেঙে গেছে যেটা। ভাইয়া দুঃখী তো অ্যাডজেক্টিভ, তো আমি তো বললামই তো দিন দুঃখী ওটা তো অ্যাডজেক্টিভই, দিন দুঃখী ওটা তো অ্যাডজেক্টিভ, আমি তো বললামই যে বিভীষণ বললামই তো। দীনতা নাউন, হ্যাঁ দীনতা নাউন, বাট দীনতা বানানটা তখন এরকম হবে রে ভাই, দীনতা নাউন হবে, কিন্তু দীনতা কখন নাউন হবে? এই যে এই দিন বানানটা নাউন হবে কখন? যদি দিনের সাথে এইভাবে থাকে। আপনি যেটা লিখছেন দীনতা, এই যে আলামিন দীনতা বানানটা দয়রস্বীকার দিয়ে লিখছো, এটা ভুল। দীনতা বানানটা তো এইভাবে হবে, এইভাবে হচ্ছে যদি বলে তাহলে সেটা নাউন। কথা কি ক্লিয়ার? জি স্যার বুঝছি বুঝছি। রেজওয়ানা বলছে স্যার বুঝছি, আরশি বলছে বুঝছি, আফিফা বলছে বুঝছি। ভেরি গুড, বুঝছো, ভেরি গুড। আমি কিন্তু সবার কমেন্ট চেক করি। ওকে ফাইন, ভগ্নস্ত বুঝছি, ওকে ফাইন, ঠিক আছে, গুড। তাহলে আসো পরের কোশ্চেনে যাই আমরা, পরের কোশ্চেনে যাই। এরপরে কি বলছে? এরপরে বলছে 19 নাম্বার, মেঘলা কোন ধরনের শব্দ? মেঘলা এটা কোন ধরনের শব্দ? বিশেষ্য বিশেষণ, বিশেষ্যের বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ? এই চমৎকার একটা কোশ্চেন, ভালো করে খেয়াল করো। আসলে প্র্যাকটিস করতে গেলে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন কোনটা উত্তর হবে এটা বোঝা যায়। দেখো মেঘলা, এখন আমি কিন্তু বলতে পারি মেঘলা আকাশ, সিম্পল একদম, সবার আগে মাথায় যেটা আসবে মেঘলা আকাশ। এখন মেঘলা আকাশ তুমি চিন্তা করো, তাহলে মেঘলা শব্দটা আমার প্রশ্নবোধক শব্দ, কল্পিত শব্দটা আমার পরে আসছে, তার মানে মেঘলা আমার এখানে কি? মেঘলা আমার এখানে অ্যাডজেক্টিভ। তার মানে মেঘলাকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে বিশেষণ ধরতে পারি, কিন্তু আবার মেঘলা আকাশ বিশেষ্যের বিশেষণ এটাও ধরতে পারি। কারণ মেঘলাটা আমার, ভালো করে খেয়াল করো, এই যে মেঘলা পথটা, এই মেঘলা পথটা আমার মানে প্রশ্নবোধক শব্দ, আর এটা হচ্ছে কল্পিত শব্দ। কল্পিত শব্দ মানে কি? যেটা আমার ধরে নিছি, তো কল্পিত শব্দ আমার পরে আছে, তার মানে আমার মেঘলা শব্দটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মেঘলা শব্দটা আমার অ্যাডজেক্টিভ, তার মানে এটা অ্যাডজেক্টিভ, আবার এটাও অ্যাডজেক্টিভ। কিন্তু এখন কাহিনী হচ্ছে, এক জায়গায় আমার দেওয়া আছে শুধু অ্যাডজেক্টিভ, আর এক জায়গায় দেওয়া আছে নাউনের অ্যাডজেক্টিভ, মানে বিশেষ্য বিশেষণ। এখন দেখো তো আকাশ পথটা কি? নাউন না? তাহলে মেঘলা পথটা কাকে মোটিভেট করছে? আকাশকে না? তার মানে এখানে কিন্তু এটাও উত্তর এটাও উত্তর, কিন্তু বেস্ট উত্তর কোনটা? বিশেষ্যের বিশেষণ। বেস্ট উত্তর কোনটা? বিশেষ্যের বিশেষণ। দুটোই উত্তর, কিন্তু বেস্ট কোনটা? বিশেষ্যের বিশেষণ, মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা। সকালবেলা আমি যেটা তোমাদেরকে বলছিলাম, বুঝাই বলছিলাম যে অল টাইম মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা দেখাতে হবে, মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা বুঝাতে হবে, দেখাতে হবে। রাসমণি কুন্ডু বলছে জি স্যার বুঝছি, ওকে ভেরি গুড। রাসমণি কুন্ডু বলছে জি স্যার বুঝছি। আচ্ছা, তারপরে আফিফা বলছে জি স্যার বুঝছি, ভেরি গুড, ওকে। মাইশা বলছে খ। এই মাইশা কিন্তু ধরা খেয়ে গেছো, এটা খ কেন হবে? এটা কিন্তু খ হবে না। ওকে ফাইন, যাও পরের কোশ্চেনে আসি আমরা, আসো। তারপরে কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি বিশেষণ পদ? লাস্ট কোশ্চেন, নিচের কোনটি বিশেষণ পদ? ইন্দ্রজাল, শক্তি, গব্য, সামর্থ্য। সিম্পল হিসাব আমরা যদি বলি, দেখো ইন্দ্রজালের সাহায্যে, তার মানে এখানে আবার বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে এটা নাউন। অসীম শক্তি, তার মানে শক্তির পূর্বে কল্পিত শব্দ হচ্ছে, তার মানে শক্তি এখানেও এটা নাউন। অথবা যদি বলি শক্তির উৎস, তো এটাও বিভক্তি যুক্ত করেছে, ওই হিসাবে শক্তি নাউন। এরপর দেখো গব্যঘৃত। গব্যঘৃত তোমরা অনেকে বুঝো না, গব্য মানে সংগ্রহ করা, মানে গরুর থেকে জাত, গরুর থেকে জাত যে সংগ্রহ করা, গব্যঘৃত। তার মানে গব্য প্রশ্নবোধক শব্দ, কল্পিত শব্দ হচ্ছে আমার পরে বসছে, তার কল্পিত শব্দ পরে বসছে, তার মানে প্রশ্নবোধক শব্দ হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এরপর হচ্ছে সামর্থ্য, অসীম সামর্থ্য, তার মানে আমার কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে সি। বুঝতে পারছো? কারেক্ট আনসার হচ্ছে সি, দ্যাটস ইট। এই ছিল হচ্ছে শব্দ দেখে বিশেষ্য বিশেষণ নির্ণয় করা। এইবার আসো শব্দ দেখে কিপ 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 কিপ। রাসমণি বলছে ভাই 20 নম্বরটা বুঝি নাই। হ্যাঁ 20 নম্বর কেন বুঝো নাই? 20 নম্বরে কি বলছে? 20 নম্বর বলছে কোনটি বিশেষণ পদ? গব্যঘৃত। আচ্ছা বুঝো নাই কেন? এই যে দেখো, এই যে দেখো, সিম্পল বিষয়। দেখো আমি প্রত্যেকটার অপশনগুলো দেখো, এখানে অপশনগুলো কি বলছে? অপশনগুলো কি বলছে দেখো, ইন্দ্রজালের সাহায্যে বিভক্তিযুক্ত আছে না? তো বিভক্তিযুক্ত আছে মানে কি বল? বিভক্তিযুক্ত আছে মানে কি? বিভক্তিযুক্ত আছে মানে এটা হচ্ছে ইন্দ্রজালের নাউন। ওকে ফাইন। অসীম শক্তি, শক্তি হচ্ছে মূল শব্দ। কল্পিত শব্দ আমার, এই যে কল্পিত শব্দ আমার আগে বসছে, বুঝো, কল্পিত শব্দ আমার আগে বসছে, তার মানে প্রশ্নবোধক শব্দটা কি? নাউন, তার মানে শক্তি এখানে নাউন।
এরপর দেখো অসীম সামর্থ্য। সামর্থ্য কি? এটাও যে অসীম কল্পিত শব্দ, আর সামর্থ্য আমার প্রশ্নবোধক শব্দ, তার মানে এটাও কি? এটাও নাউন। তার মানে গব্য ঘৃত, এখানে গব্য শব্দটা কি এটা জানতে চাইছে। তো ঘৃত শব্দটা হচ্ছে, ঘৃত মানে ঘি, গব্য ঘৃত মানে গরুর দুধ থেকে গৃহীত যে ঘি, তার মানে ঘৃত শব্দটা হচ্ছে আমার কল্পিত শব্দ। তো এই যে কল্পিত শব্দ হচ্ছে এইটা, তাহলে প্রশ্নবোধক শব্দটা কি এইটা, তাহলে প্রশ্নবোধক শব্দটা কি হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝছো? আশা করি ক্লিয়ার। ওকে ফাইন ভাই, দাগানো ছাড়াটা দিয়েন। আচ্ছা, কেউ বলছে দাগানো ছাড়াটা, কেউ বলছে দাগানোটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি দুইটাই দিয়ে দিব না, যার যেটা ভালো ভালো হয়। দাগানোটা চাই, দাগানোটা চাই, সব ক্লাসে দাগানোটা চাই। আচ্ছা, সবাই দাগানোটাই বলছে, ঠিক আছে, তাহলে দাগানোটা আমি দিয়ে দিচ্ছি। এটা এতক্ষণ আমাদের কি গেল বলো? এটা হচ্ছে শব্দ দেখে বিশেষ্য বিশেষণ নির্ণয়। এইবার আসো, তোমাদেরকে আমি দেখাই যে একটা বাক্য থেকে কিভাবে বিশেষ্য বিশেষণ নির্ণয় করতে হয়। এটা খুবই সহজ, জাস্ট 5 মিনিট লাগবে, জাস্ট 5 মিনিটস। আসো, একটা বাক্য দেখে কিভাবে বুঝবা কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ। আসো, ধরো তোমাকে বললো যে ভালো এটা কোন পদ, ভালো এটা কোন পদ? সিম্পল দৃষ্টিকোণ থেকে চিন্তা করো, ভালো এটা অ্যাডজেক্টিভ, সিম্পল হিসাব, সিম্পল হিসাব ভালো অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি যে, যেমন এছাড়া আমি যদি এভাবে বলি যে ভালো বাড়ি পাওয়া কঠিন, খেয়াল করো, ভালো বাড়ি পাওয়া কঠিন, ভালো বাড়ি পাওয়া কঠিন, ভালো বাড়ি পাওয়া কঠিন। এই জায়গায় ভালো কি পদ? এই জায়গায় ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ পদ। এই জায়গায় ভালো কি পদ? অ্যাডজেক্টিভ পদ। এখন আসো, কেন ভালো অ্যাডজেক্টিভ পদ? কারণ এই যে ভালো পদটা বাড়ি পদকে মডিফাই করে, ঠিক আছে, ওকে ফাইন। এখন আমি যদি বলি আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়, এই জায়গায় ভালো কোন পদ? আপন ভালো সবাই চায়, এই জায়গায় ভালো কোন পদ? এই জায়গায় ভালো হচ্ছে নাউন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে এতক্ষণ তো দেখলাম আমরা শব্দ থেকে, এখন বাক্য থেকে এরকম একটা বাক্য ধরো দিল, আপন ভালো সবাই চায়, এই জায়গায় একটা বাক্য দিয়া বললো যে এখানে ভালো কোন পদ, এটা কিভাবে বের করবো? তো মনে রাখবে এটা কিভাবে বের করবো, খুব সিম্পল একটা ট্রিক্স আছে, সিম্পল একটা ট্রিক্স আছে। সিম্পল ট্রিক্সটা কি? ধরো বাক্য থেকে, বাক্য থেকে, বাক্য থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয়, বিশেষ্য বা বিশেষণ নির্ণয় কিভাবে করবা? বিশেষ্য বা বিশেষণ নির্ণয় কিভাবে করবা? বাক্য থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয় সিস্টেমটা হচ্ছে, প্রশ্নে প্রদত্ত যে একটা বাক্য থাকবে, প্রশ্নে মনে করে একটা বাক্য থাকবে না, ধরো একটা বাক্য দিল, বাক্য দিয়ে বললো এই বাক্যের এই শব্দটা কোন পদ, একটা শব্দকে ইন্ডিকেট করে বলবে এই শব্দটা কোন পদ। মনে মনে কল্পনা করে নিবা এটা অ্যাডজেক্টিভ, ধরে নিবা এটা অ্যাডজেক্টিভ, ধরে নিবা, ঠিক আছে, ধরে নিবা এটা অ্যাডজেক্টিভ, ধরে নিবা, ধরে নিবা এটা অ্যাডজেক্টিভ। এখন পরে চিন্তা করবা যে এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নিশ্চয়ই এটা বাক্যের কোনো না কোনো পদকে মডিফাই করছে, কারণ অ্যাডজেক্টিভ কি করে? বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করে। যেমন ওটা হয়তো বা বিশেষ্য পদকে মডিফাই করছে, বা সর্বনামকে, বা অন্য কোনো একটা বিশেষণকে, বা অব্যয়কে, কাউকে না কাউকে তো মডিফাই করছে। আচ্ছা, তো যদি তুমি যেটা ধরে নিছো, এখন ধরে নেওয়ার পরে যদি মডিফাই যাকে করছে তাকে তুমি পাও, যদি মডিফাই যাকে করছে, যাকে করছে তাকে পাও, তাকে পাও, তাহলে, তাহলে তা অ্যাডজেক্টিভই, তাহলে তা অ্যাডজেক্টিভই হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? অর্থাৎ তুমি কোন একটা কিছু মনে মনে প্রথমেই ধরে নিবে অ্যাডজেক্টিভ, এবার চিন্তা করবা যে যেটা এই অ্যাডজেক্টিভটা যাকে মডিফাই করছে তাকে যদি তুমি বাক্যে খুঁজে পাও, তার মানে বুঝবা তুমি যে অ্যাডজেক্টিভ ধরছো এটা ঠিকই আছে। আর যদি না পাও, যদি না পাও, যদি না পাও, না পাও তাহলে নাউন, শেষ কাহিনী খালাস, তাহলে নাউন। যদি না পাও তাহলে নাউন, সিম্পল, যদি না পাও তাহলে নাউন। এটাই হচ্ছে খেলাটা, খেলাটা হচ্ছে এই জায়গায়, যদি না পাও তাহলে এটা নাউন হয়ে যাবে, শেষ, যদি না পাও তাহলে নাউন। চলো যেমন দেখি, যেমন দেখি আমি উদাহরণ দেখি। আসো, যদি বলি, যদি বলি দেখো অন্ধ লোকটি, যদি বলি অন্ধ লোকটি, লোকটি সমাজের, অন্ধ লোকটি সমাজের সকল অন্ধের, অন্ধ লোকটি সমাজের সকল অন্ধের, সকল অন্ধের, সকল অন্ধের পথ প্রদর্শক, অন্ধ লোকটি সমাজের সকল অন্ধের পথ প্রদর্শক, পথ প্রদর্শক। এখন তোমাকে বলা হলো যে এই বাক্যে এই অন্ধের কোন পদ, এই অন্ধ কোন পদ, তোমাকে প্রশ্ন করা হলো এটা অন্ধের কোন পদ, এই দুই অন্ধ কোনটা কোন পদ। অপশন থাকলো দুইটি বিশেষ্য, আরেকটা অপশন, দুইটি বিশেষণ, আরেকটা অপশন, প্রথমটা বিশেষ্য পরেরটা বিশেষণ, আরেকটা অপশন, প্রথমটা বিশেষণ পরেরটা বিশেষ্য। কেমনে বুঝবা?
ধরে নিবা এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, ধরে নিবা এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এখন চিন্তা করো এই অ্যাডজেক্টিভটা বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করছে কি করে নাই? উত্তর হচ্ছে হ্যাঁ করছে। এই অন্ধটা মডিফাই করছে কাকে? এই যে লোককে। তার মানে এটা যে অ্যাডজেক্টিভ ধরে নিছো, দিস ইজ কারেক্ট। কিন্তু এইবার দেখো এই অ্যাডজেক্টিভটা কি বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করছে? করে নাই। তার মানে এটা ধরে নিতে হবে অ্যাডজেক্টিভ না, এটা নাউন। তার উপর আবার বিভক্তি যুক্ত আছে, তার মানে কি 100% নাউন। বলো বুঝছো না বুঝো নাই? বলো বুঝছো না বুঝো নাই? সবাই কি ক্লিয়ার? এই যে একজন বলছে দুইটাই বিশেষণ, না দুইটাই বিশেষণ না, এখানে প্রথমটা অ্যাডজেক্টিভ, প্রথমটা বিশেষণ, কিন্তু পরেরটা নাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। বলো বুঝছো না বুঝো নাই? এই বুঝছো না বুঝো নাই? মনে রাখবা কোন একটা বাক্যের মধ্যে কোন একটা পদ অ্যাডজেক্টিভ পদ নাউন হইতে পারে যদি সেই বাক্যে ওই অ্যাডজেক্টিভটা অন্য কাউকে মডিফাই না করে। যেমন দেখো আমি তোমাকে অসংখ্য উদাহরণ দেখাতে পারবো এরকম, আসো তোমাকে অসংখ্য উদাহরণ দেখাতে পারবো এরকম। দেখো আমি যদি বলি চলো চলো ভালোর সাথে ভালোর সাথে চলো ভালোর সাথে ভালো পথে থাকি, চলো ভালোর সাথে ভালো পথে থাকি, তাহলে এই যে একটা বাক্য বললাম চলো ভালোর সাথে ভালো পথে থাকি। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে এই ভালো কোন পদ আর এই ভালো কোন পদ, তুমি ধরে নিবা দিস ইজ অ্যাডজেক্টিভ, দিস ইজ অলসো অ্যাডজেক্টিভ, ধরে নিবা। এখন পরে চিন্তা করবা, দেখো এই যে ভালোটা, এই ভালোটা কিন্তু বাক্যের পথে পদটাকে মডিফাই করতেছে। কোন পথে? ভালো পথে। তার মানে এটা মডিফাই করতেছে এই নাউনটাকে, সো তার মানে এটা যে অ্যাডজেক্টিভ, দিস ইজ কারেক্ট। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো ভাই, ভালোর মানে সাথে এটা কি কাউকে মডিফাই করতেছে? না, তার মানে এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে নাউন। তারপর আবার সবচেয়ে বড় কথা, এটার মধ্যে বিভক্তি যুক্ত আছে। কি যুক্ত আছে? বিভক্তি আছে। তো বিভক্তি বসে কার সাথে? একটু আগে বলছি না, বিভক্তি আছে কার সাথে? বিভক্তি বসে হচ্ছে নাউনের সাথে। অ্যাডজেক্টিভের সাথে কখনো বিভক্তি বসে? বসে না। যদি অ্যাডজেক্টিভের সাথে বিভক্তি বসে তাহলে সেটা নাউন হয়ে যায়। ইংলিশেও সেম। এই যে দেখো যদি বলি গুড, তো গুডটা কি? অ্যাডজেক্টিভ না? গুডটা কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। এখন যখন তুমি বলবা গুডস, তখন কি হয়ে যাবে? গুডস কি হয়ে গেছে? যখন এস বসছে তখন এটা নাউন হয়ে গেছে না? সিম্পল, সেম জিনিসটাই। বলো বুঝছো না বুঝো নাই? বাইরে এর চেয়ে সহজ টেকনিক তোরে আর কেউ বুঝাতে পারবো না ভাই। আমি যেভাবে বুঝেছি এর চেয়ে সহজ টেকনিক তোরে আর কেউ বুঝাতে পারবো না। বুঝছোস কিনা বুঝোস না এটা বল। বুঝছোস না বুঝোস না ভাই? একটু বল ভাই। একটু বলো বুঝছো না বুঝো নাই? স্যার বিভক্তি দিয়ে ধরে ফেলছি। গুড ভাই, ক্লাসটা দারুণ লাগতেছে। গুড ভাই, ক্লিয়ার। সঞ্জনা বলছে আন্ডারস্টুড। গুড, ওকে স্যার বুঝছি। বৃষ্টি শাহ বলছে বুঝছি, ভেরি গুড। ওকে, তারপরে তোদের কি অবস্থা রে? আশিকাব্য বলছে অল ক্লিয়ার। তাসফিয়া বলছে জি ভাই ক্লিয়ার। আলামিন বলছে ভাই আপনি অন্যতম। আচ্ছা আলহামদুলিল্লাহ। আল রাফি বলছে ক্লিয়ার। গুড, ঠিক আছে, ধরে ফেলছো, ভেরি গুড। আমি তো এটাই চাই, তোমরা সবাই ধরে ফেলো জিনিসটা। জি স্যার ক্লিয়ার, ওকে ফাইন, বুঝছি ভাই। চলো চলো আরো 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 এরকম কিছু উদাহরণ দেখি। তাহলে চলো ভালোর সাথে ভালোর পথে। এই যে দেখো আমি যদি বলি আসো, আমি যদি বলি সুন্দরের একটা আকর্ষণ শক্তি আছে। দেখো সুন্দরের, আমি যদি বলি, খেয়াল করো, আমি যদি বলি সুন্দরের একটা আকর্ষণ শক্তি আছে, সুন্দরের একটা আকর্ষণ শক্তি আছে, একটা আকর্ষণ শক্তি আছে। এবার চিন্তা করো তো ভাই, এই যে বললাম সুন্দরের একটা আকর্ষণ শক্তি আছে, সুন্দরের এটা কোন পদ? সিম্পল, কিন্তু ধরে নিতে পারো এটা অ্যাডজেক্টিভ, ধরে নিতে পারো, কল্পনা করে নাও এটা অ্যাডজেক্টিভ। এখন যদি কল্পনা করে নিলাম অ্যাডজেক্টিভ, এখন এটা তো বাক্যের কাউকে মডিফাই করছে না, প্লাস কি হবে? এটার সাথে কি আছে বলো? বিভক্তি যুক্ত আছে। তার মানে কি বিভক্তি আছে, তার মানে কি 100% নাউন। সিম্পল হিসাব, সিম্পল হিসাব। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এইবার আসো তোমাকে আমি একটা উদাহরণ দিই। এখন যে উদাহরণ দিয়ে দিব এইটা অনেক টিচারদের মানে ঘাম ছুটায় ফেলে। এখন যে উদাহরণটা দিব অনেক টিচারদের ঘাম ছুটে যায়। এখন যেটা দিব উদাহরণ, ঠিক আছে? আসো তোমাকে আমি উদাহরণটা দিই। সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করো, স্টুডেন্টদের তো ঘাম ছুটে, টিচারদেরও ঘাম ছুটে যায় অনেকে। দেখো যদি বলি শীতের সকালে, যদি বলি শীতের সকালে, সকালে চারদিক, শীতের সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন,
চারদিক কুয়াশাচ্ছন্ন। ওকে ফাইন, শীতের সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন। এখানে এখানে শীতের কোন পদ? শেষ করিনি এখনো, প্রশ্ন দাঁড়াও। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে যদি বলি যে শীতকালে, শীতকালে কুয়াশা পড়ে, শীতকালে কুয়াশা পড়ে, এইখানে শীত কোন পদ? শীতকালে কুয়াশা পড়ে, এইখানে শীত কোন পদ? এবার বলো কাহিনীটা কি? শীতকালে কুয়াশা পড়ে, এটা কোন পদ? বলো, শীতকালে কুয়াশা পড়ে, এটা কোন পদ? আর এইখানে প্রথমটা, এটা শীত কোন পদ, এটা শীত কোন পদ? বলো, এই দুইটা শীত কোনটা বলো, দেখি পারো কিনা। এবার আসো, আমি বলি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে, পেজটা কোথায় দেখো, পেজটা হচ্ছে শীতের সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন। এইখানে শীতের কথাটা এটা হচ্ছে নাউন, কারণ তুমি এটাকে যদি অ্যাডজেক্টিভ ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কাইন্ডলি একটু 20টা মিনিট পরে ফোন দেন, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। ওকে, জাস্ট 20 মিনিট। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে দেখেন শীতের সকালে, শীত হচ্ছে এখানে যদি তুমি অ্যাডজেক্টিভ ধরেও নাও, যদি ধরো যে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে তুমি এখানে কিন্তু অ্যাডজেক্টিভটা কাউকে মডিফাই করতেছে না, প্লাস এটার সাথে কি আছে? বিভক্তিযুক্ত আছে। যেহেতু তার মানে কি? তার মানে 100% এটা আর মানে অ্যাডজেক্টিভ নাই, এটা হয়ে গেছে নাউন। শেষ কাহিনী, খালাস। তার মানে শীতের এই জায়গায় নাউন, বুঝলাম। এখন শীতকালে এই জায়গায় কিন্তু প্রবলেমটা কি হয় জানো? প্রবলেমটা হয় হচ্ছে এই জায়গায়, দেখো তোমাকে আমি প্রবলেমটা দেখাই। প্রবলেমটা হয় কখন? প্রবলেমটা হয় হচ্ছে প্রবলেমটা হচ্ছে এখন। অর্থাৎ কখনো কখনো প্রশ্নে দেখবা শীতকালে কুয়াশা পড়ে, এভাবে দিছে প্রশ্ন। কখনো কখনো দেখবা শীতকালে কুয়াশা পড়ে, শীতকালটা একসাথে লাগায় দিছে, তখন শীত কোনটা হবে? এইটা হচ্ছে প্যাচ। যখন শীতকালে এইভাবে থাকবে প্রশ্ন, তখন শীতটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এইখানে শীতটা প্রশ্নবোধক শব্দ, আর এটা হচ্ছে কল্পিত শব্দ। কল্পিত শব্দটা শীতের পরে বসছে। এইখানে এই শীতটা কাল পদটাকে মডিফাই করে, যে কোন কাল? শীতকাল। এই জন্য শীতটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা। কিন্তু যখন শীতকালে এটা বসবে, তখন আবার এটা নাউন, কারণ এখানে শীতকাল পুরোটা একটা শব্দ, আর এর সাথে বিভক্তিযুক্ত আছে, তার মানে এটা নাউন। কথা কি বুঝতে পারছো? এই জায়গাটায় অনেকের ব্যাস লেগে যায়। কখন যে অ্যাডজেক্টিভ, শীতকাল তুমি দেখবা কখনো কখনো কোনো বইতে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, শীতকালে কুয়াশা পড়ে, একই উদাহরণ, কখনো কখনো দেখবা নাউন। তোমার তো ব্যাস লেগে যাবে, কি রে ভাই, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন? জাস্ট একটা স্পেসের কারণে। এবার বলো, বুঝছো না বুঝো না? এই জন্য বলছি, এটা অনেক টিচারেরও ব্যাস লেগে যায়, এই একটা স্পেসের কারণে। জিনিসটা কি ক্লিয়ার হইছো? সেটা হচ্ছে আমাদের ক্লাসের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে অতিশয়ন। ভাইয়া অতিশয়ন জিনিসটা কি? মনে রাখবা, অতিশয়ন মানে হচ্ছে তুলনা। বলো, অতিশয়ন মানে কি? অতিশয়ন মানে হচ্ছে তুলনা। বিশেষণের অতিশয়ন মানে হচ্ছে বিশেষণের তুলনা। সহজ কথা, বিশেষণের অতিশয়ন মানে কি? বিশেষণের তুলনা। এখন বিশেষণের তুলনায় মনে রাখবা, আছে অনেক বড় চ্যাপ্টার এটা, বাট পরীক্ষা আসে দুইটা জিনিস। এই পুরা অধ্যায় থেকে পরীক্ষা আসে মাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে তর আর একটা হচ্ছে তম। হ্যাঁ, বাকি কিছু খুব একটা পরীক্ষা আসে না। এই জিনিসটা ভালো করে দেখো, তাহলেই হবে। তর কখন, তম কখন। মনে রাখবা দুইয়ের মধ্যে মানে দুইজনের মধ্যে তুলনায়, এটা হচ্ছে তর। দুইয়ের মধ্যে তর, অনেকের মধ্যে তম, দ্যাটস ইট। দুইয়ের মধ্যে তর আর অনেকের মধ্যে তুলনা যদি করো, তাহলে হচ্ছে তম। শেষ কাহিনী, খালাস। মানে কি ভাই? যদি বলো, যদি ব্যাপারটা এরকম বলো, ধরো আমি উদাহরণ দিই। ধরো তুমি বললা যে যদি বলি পদ্মা ও যমুনা, পদ্মা ও যমুনার মধ্যে পদ্মা দীর্ঘতর। কেন দীর্ঘতর কেন বলছি? দীর্ঘতম না বলে, কারণ পদ্মা ও যমুনা দুইটার মধ্যে তুলনা করছি, দুইয়ের মধ্যে তুলনা করলে বসে তর। আর যদি বলি পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী, যদি বলি পদ্মা বাংলাদেশের, তার মানে বাংলাদেশের যখন বলছি, তখন কি এক নদী না সব নদী বলছি, তখন হবে হচ্ছে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী, তখন হবে হচ্ছে দীর্ঘতম নদী। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন, বুঝছেন না বুঝেন নাই? খেল খতম, শেষ। খেল এই জায়গায় খতম, শেষ কাহিনী, খালাস। বুঝছো না বুঝো নাই? খেল খতম, শেষ।